আপনারা অ্যাড হন গ্রুপে। সবাই অবস্থা তো কম কেন? 96 অনলি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 43তম লিখিত প্রার্থীদের জার্নি শুরু হলো। তম লিখিত প্রার্থীদের সাথে আজকে প্রথমবারের মতো জার্নি শুরু হবে। আপনারা ভালো আছেন? জীবনে অনেকেরই আজকে আমার সাথে মনে হয় প্রথম ক্লাস। আমার সাথে জীবনে প্রথম ক্লাস আজকে। কার কার মানে কমেন্ট করেন তো, আমার সাথে প্রথম ক্লাস জীবনে। এর আগে কখনো আমার সাথে আপনাদের কোনো ক্লাস হয়নি। অনেকেরই আজকে আমার সাথে অনেকে আছেন সেই অনেক দিন থেকে ক্লাস করছেন। আশফিকা লুবা লুবা তো সেই 2012 সালে, 12 না 13 সাল ভর্তি পরীক্ষার সময় থেকে ক্লাস করছে, 12 সাল। তারপরে কেউ কেউ আছেন এখানে জীবনে প্রথম, কেউ আছেন অনেককে দেখছি যারা 41তম করেছেন, 43তম পিডি করেছেন, আবার এখন রিটেন করছেন। আবার কেউ কেউ আছেন খুবই নতুন। ওকে, আল্লাহ ভরসা, আমরা পুরাতন হয়ে যাব খুব সহজেই এবার পুরাতন হয়ে যাব। তো যারা নতুন তাদের একটু আমাকে জাজমেন্ট করতে একটু সময় লাগতে পারে। আর আমার ক্লাস সাধারণত হলো মানে যত বেশি করবেন তত ভালো লাগবে, আমার যেটা মনে হয়। আমার ক্লাস আমাকে ধরতে একটু সময় লাগে, আর যত বেশি করবেন আমাকে রিড করতে সহজ হবে এবং ক্লাস ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। মানে আমার ক্লাস হলো বেশি করলে বেশি ভালো লাগে, বোর লাগে না, এটা আমার মনে হয় আর কি। গত 8 সাল থেকে পড়াচ্ছি তো, 14টা বছরের অভিজ্ঞতা, মানে 14টা ব্যাচ। 8 সাল থেকে 2021 হিসেব করলে হয় 13, কিন্তু একটা তো আবার 8 আছে না, মানে 14টা বছরের বা 14টা ব্যাচের অভিজ্ঞতার আলোকে বলা যায় এরা দেখেছি আর কি। সো যারা নিউ তারা খুব খুবই একটু মানে একটু প্রথমে একটু হয়তো আমাকে ধরতে সময় লাগতে পারে, কিন্তু আশা করি আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমার নেচার হলো ভাই, আমাকে ভাই ডাকলে বেশি খুশি হই, স্যার ডাকতে হবে না। আর সেকেন্ড হলো আমি নাইম, আমার
বাড়ি হলো পটুয়াখালী জেলার বাউফল থানায়। আমার এসএসসি ইন্টারমিডিয়েট ওই পটুয়াখালীর বাউফলেই। আর পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 2005-06 সেশনে ভর্তি হই এবং 10 সালের বের হয়ে যাই। 10 সালে হলো মানে লেখা কাগজ কলমে, 12 সালে মাস্টার ডিগ্রি শেষ হয়। আমার কোনো গ্যাপ নাই, ইয়ার ড্রপও নাই, প্লাস শিক্ষা জীবনে মানে কখনো ডাবল পরীক্ষা দেওয়া লাগে না আল্লাহর রহমতে। মানে এত জল ঠিক আছে আর কি, মানে ফার্স্ট টাইম ইউনিভার্সিটি চান্স পেয়েছি। আর হলো সমাবর্তন নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 46তম সমাবর্তন। চাকরি করি খাদ্য মন্ত্রণালয়, খাদ্য পরিদর্শক, নন ক্যাডার থেকে 33তম নন ক্যাডার। আমার রেজাল্ট বের হয়েছিল 2015 সালের 26 আগস্ট, কিন্তু আমি জয়েন করেছি 18 সালের 10 মে। প্রায় 33 মাস পর জয়েন করা লাগছে, কারণ হাইকোর্টের সাথে শাসন ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছিল, তাই খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিধিটা ক্যান্সেল হয়, তাই নতুন নিয়োগ বিধি হয় এবং আমাদের 33 মাস পর আমাকে জয়েন করতে হয়। আর যা হোক, আমি ভাইবা দিয়েছি বেশ কয়েকবার, 33, 34, 35 টানা 3বার রিটার্ন দিয়েছি। সর্বশেষ ভাইবা দিয়েছি 37তম। আর আমার প্রিলি ফেল করার অভিজ্ঞতা আছে। 31তম বিসিএস ছিল প্রথম বিসিএস, ওটা ফেল করেছিলাম। আর সর্বশেষ বিসিএস আমি ফেল করেছিলাম 38তম প্রিলিতে, দুইটাতেই ফেল। 36তম তো আমি ফেল করেছিলাম, আর বাকিগুলো পাশ করেছি। তো যা হোক, এখন আপনাদের সাথে আর একটা কথা, যে আমি বিসিএস কনফিডেন্সে পড়াচ্ছি 2014 সালের অক্টোবর থেকে। 35তম বিসিএস আমার ফার্স্ট বিসিএস ছিল। আর 35তম বিসিএস পড়ানো আমার ফার্স্ট বিসিএস রিটেন থেকে শুরু হয়। রিটেন পড়িয়েছি সবগুলোই, 35, 36, 37, 38, 40, 41 তো অনলাইনে হয়েছে, অনলাইনে পড়েছি। এই আর কি, সব মিলিয়ে 43তম তো কয়েকটা ক্লাস নিয়েছি। আর হলো আমার অ্যাডমিশন কোচিং আছে একটা, আইকন প্লাস অ্যাডমিশন কোচিং। আর এর আগে আমি 2008 থেকে 2012 পর্যন্ত ইউসিসি কোচিংয়ে পড়িয়েছি, 13 সালে আইকনে পড়িয়েছি। আর 13-14 সাল থেকে আমি আইকন প্লাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি, নিজের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানেই পড়াচ্ছি। আইকন প্লাসের জন্য সবাই দোয়া করবেন। এখানে যারা আছেন সকলকে মানে একটা বার্তা দিই, এখন বর্তমানে ভর্তি পরীক্ষার্থীদের ভর্তি চলছে। আপনারা আপনাদের ছোট ভাই বোন যদি কেউ মানবিকে এবং ব্যবসা শিক্ষা শাখায় হয়, আপনারা নির্দ্বিধায় আইকন প্লাসে ভর্তি করাতে পারেন, আমাদের সার্ভিস খুব ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আশা করি আপনাদের সাথে আমার জার্নিটা খুব ভালো হবে। একটা বিষয় হলো, আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আপনার যদি কিছু বলতে হয়, বিশেষ করে আমার ক্লাস যদি বুঝতে না পারেন, আপনি এখানে কমেন্ট করেন, সমস্যা নেই। না বুঝতে পারলে, না বুঝলে, ক্লাস খারাপ হলে আপনি যেখানে ইচ্ছা সেখানে কমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানেও কমেন্ট করতে পারবেন অথবা পোস্ট করতে পারবেন। ক্লাস যদি খারাপ হয় নিঃসন্দেহে পোস্ট করতে পারবেন। আর বিষয় হলো যে আমরা সবাই মানুষ, সুবিধা অসুবিধা থাকবে। শুরুতেই বলে নেই, এটা অনেকে হয়তো এক্সপেক্ট করেন। আমি কিন্তু গত রিটেন ব্যাচে এবং প্রিলি ব্যাচে খুব বোদার ফিল করেছি। কিছু মানে আউটসাইড কিছু মানে সাউন্ড ছিল, ব্যাড সাউন্ড ছিল, যে কারণে আসলে আমার খুব এটা ইম্প্যাক্ট করে। খুবই মানে মানুষ হিসেবে সবাইকে ইম্প্যাক্ট করে, যখন আপনাকে খুব পার্সোনালি কিছু বলা হবে তখন আপনাকে খুব খারাপ লাগবে। সো আপনারা আসলে, আপনার সাথে আমার সম্পর্ক আসলে গিভ অ্যান্ড টেক। আপনি যা দিয়েছেন পাই টু পাই বুঝে নেবেন ইনশাল্লাহ। এবং আমি চেষ্টা করব, আপনাকে যে কথা দিয়েছি যে প্রত্যেকটা টপিকের ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস, সেটা আমি আপনাকে দিব। এবং হ্যাঁ, আমার একটু সমস্যা ছিল গত রিটেন ব্যাচে, সেটা হলো যে সপ্তাহে 4 দিন ক্লাস নেওয়া ছিল এবং 7টায় ছিল রিটেন, আর না 7টায় ছিল প্রিলি, আর 9টায় ছিল মনে হয় রিটেন। খুব একটা টাইট শিডিউল ছিল এবং আমার জন্য একটু পরিশ্রম হয়ে গেছে। আমার সাথে প্ল্যানিংটা প্রবলেম ছিল, কারণ আইফোন এটা চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়, চার্জ দেওয়ার জন্য আধা ঘন্টা সময় লাগে, 10 মিনিট সময় লাগে, তখন ওই যে একটু টাইম এদিক সেদিক হয়েছে। সো এটা একটু নড়বড়ে। তো এবছর আশা করি হবে না ইনশাল্লাহ। এবারে একদিনে একটা ক্লাস, অর্থাৎ শনি সোম বুধ আপনাদের সাথে আমার ক্লাস হবে। সোমবার এবং বুধবার হবে রাত 9টায়, আর শনিবার দিন হবে রাত 10টায় ইনশাল্লাহ। শনিবার দিন রাত 10টায় হবে, আর বাকি দিন হবে রাত 9টায়। আর এই হলো বিষয়। আপনারা বিষয়টা হলো যে আমাকে ভাইয়া বলে সম্বোধন করেন, সমস্যা নাই। কিছু না বুঝলে বলবেন, পোস্ট করতে পারবেন। পোস্ট থেকে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে আমার একটু
আগামী এই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের খুব সম্ভবত 27 বা 28 তারিখ পর্যন্ত আপনাদের সাথে আমার একটু কমিউনিকেশন গ্যাপ হবে, বিকজ ফেসবুক আমার মূল আইডিটা রেস্ট্রিক্টেড, এজন্য আপনাদের অনেকের ইনবক্স আমি দেখি না, পরে হয়তো বা দেখবো। আমি খুব চেষ্টা করি দেখার জন্য, এটা হলো বিষয়। আর এক্সপেকটেশন বলতে আমার যে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সকে আপনি ফলো করবেন। যদি আপনাকে ইফ ইউ কিপ রেসপেক্ট টু মি অ্যান্ড দেন আই উইল রেসপেক্ট ইউ। এবং আপনি একটা কথা মনে রাখবেন যে হোয়েন আই রেসপেক্ট ইউ দেন আই এক্সপেক্ট টু রেসপেক্ট মি। রেসপেক্ট ইজ টার্ম দ্যাট, মানে একেবারে মানে আপনি আমাকে যতটুকু রেসপেক্ট করবেন আমি আপনাকে করব, আপনাকে রেসপেক্ট করলে মানে আমি আপনাকে রেসপেক্ট করতেছি, সো আই এক্সপেক্ট ইউ রেসপেক্ট মি। এটাই মূল কথা। বেসিক্যালি হলো যে পার্সোনালি অ্যাটাক করা, পার্সোনালি কথা বলা, বিভিন্ন বিষয় বলা, এরকম মানসিকতা থাকলে আপনারা প্লিজ লিভ নেবেন। এবং আপনাদের কিন্তু আমি হয়তো 2 সপ্তাহ পরই আপনাদের আমি একটা ইয়া দেবো, যদি কারো ক্লাস ভালো না লাগে এবং ক্লাস যদি এক্সপেক্টেড না হয় তাহলে আপনারা এটা লিভ নিতে পারবেন। লাস্ট ইয়ারেও অর্থাৎ 41, 43 এবং 41তম প্রিলিতে এবং রিটেনে দুইটাতেই আমি 2বার করে আমি এই নোটিশটা দিয়েছিলাম, একবার মিডলে আর একবার দিয়েছিলাম শুরুতে। তো এখান থেকে আপনারা মানে ফুল পেমেন্ট ব্যাক করে নিয়ে আপনি ক্লাস মানে আপনার নাম ওমিট করতে পারবেন, গ্রুপ থেকে কমিট করতে পারবেন, কিছু এর জন্য আপনার কোনো কৈফিয়ত দিতে হবে না। সো এইটা হলো কথা। আর হলো যে এক্সপেকটেশন হলো যে আমার অভিজ্ঞতার আলোকে আমি পড়াচ্ছি এবং নিজে পরীক্ষা দিয়েছি নতুন সিলেবাসে, এবং আমি প্রচুর পরিশ্রম করি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ আমি প্রচুর স্টাডি করি। এটা আমার একটা মানে নেশার মতো আর কি। সো আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে যেটা দেখাবো এবং আমি নির্দেশনা দিব, এটার উপরে রেসপেক্ট রেখে একটু আপনারা আগাবেন। ইনশাল্লাহ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল আপনারা খুব ভালো পরীক্ষা দিবেন। প্রশ্ন যাই হোক, কমন পড়ুক না পড়ুক, যেভাবে হোক প্রশ্ন, আমার আলোচনা এবং ক্লাস থেকে আপনি খুব ভালো পরীক্ষা দিতে পারবেন বলে ইনশাল্লাহ আমার বিশ্বাস। এবং যারা এই আস্থাটা রেখে যারা পড়াশোনা করছে এবং তারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছে। আর কোনোভাবেই আপনাদের মানে ক্লাস কম করে, ক্লাস না করে এদিক সেদিক টেনে দেখা বা কারো ক্লাস নোট থেকে দেখা বা ক্লাস নোট শেয়ার করলে সেটাই পড়া আর বাকি কিছু না দেখা, এরপরে হুট করে একদিন বলা যে নাইম ভাই ক্লাস ভালো নেয় না, সেই নাইম ভাই ধান্দাবাজ, এই কথাগুলো কিন্তু আসলে খুব খারাপ লাগে এবং এটা করবেন না। বেসিক্যালি এটা করলে আপনার কোনো লাভ হবে না, কারণ আমি আপনাকে শিখাচ্ছি, আমি আমার দায়বদ্ধতা থেকে আমি কিন্তু আমার ফুল কোর্স আমি শেষ করেছি, কিন্তু আপনি জাস্ট এটাকে ইগনোর করছেন, আপনি পড়েন নাই বা আপনার ব্যর্থতার দায়ভার আপনি চাপাচ্ছেন, এটা অবশ্যই করবেন না। আর হলো বিষয় যে আপনারা খুব মোটা 2টা খাতা বানাবেন, একটা বাংলাদেশ এবং একটা ইন্টারন্যাশনালের। খাতাগুলো অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল খাতা আলাদা হবে, অধ্যায় ভিত্তিক। আপনি আমাদের আজকে কিন্তু চ্যাপ্টার 1 অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলির প্রথম অধ্যায় কিন্তু জিওগ্রাফি ইন বাংলাদেশ। আর এই জিওগ্রাফি অফ বাংলাদেশ এইটা কিন্তু মানে অধ্যায় ভিত্তিক একেবারে। ভাইয়া কি বলছে, কি কি আসছে, খাতাটা পুরো দেখে পরীক্ষার হলে যাবেন। একটা বিষয় হলো যে আমার যা আপনাদেরকে ক্লাসে পড়াবো এগুলোর লিখিত নোট, এটা আপনি লিখিত বইতে বেসিক ভিউ, রিটেন এবং ইন্টারন্যাশনাল বাংলাদেশ এখানে থাকবে। আর বিষয় হলো যে যদি এক্সট্রা কোনো নোট দরকার হয় আমি নিজে আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব, কিন্তু আমি যে ক্লাসটা নিচ্ছি তার পিডিএফ চেয়ে কেউ বিরক্ত করবেন না। আমি কিন্তু আপনার ভর্তি নোটিশে কোথাও বলিনি আমি পিডিএফ দেবো বা নোট দেবো। সো আমার ক্লাস নোটই সিরিয়াসলি পড়বেন, এটা হলো মেন কথা। আমার সময় খুবই মানে আমি খুব ব্যস্ত থাকি এবং আপনাদেরকে যতটুকু দেয়ার আমি দেব ক্লাসের মধ্যে দেব, কিন্তু আমি এক্সট্রা কোনো নোট বা পিডিএফ এটা আমি শেয়ার করব তখনই যখন দেখবো যে এটা আমি পড়াই নাই, নাম্বার 1, অথবা যদি দেখি যে এটা খুব ইম্পর্ট্যান্ট, আসলে এটা দেওয়া উচিত ছিল, যা পড়িয়েছি তার সাথে এক্সট্রা লাগবে, সেই বিবেকটা আমার আছে ইনশাল্লাহ, সেটা আমার উপরে ছেড়ে দিবেন। অথবা আপনারা আমাকে মনে করাই দিতে পারেন যে ভাই এটা কি দরকার কিনা, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেবো। গত 41তম রিটেনও আমি 700টি পৃষ্ঠার পিডিএফ দিয়েছি, এক্সেপ্ট মুক্তিযুদ্ধ এবং সংবিধান বাদে, এবং খুবই ভালো ছিল নোটগুলো। শুধুমাত্র অর্থনীতি থেকে প্রশ্ন কম হওয়ার কারণে বেশি একটা ওখান থেকে কমন পড়ে নাই, অর্থাৎ অর্থনীতি অংশ থেকে। বাকি অংশগুলো কিন্তু খুব ভালো হয়েছে এবং এখান থেকে খুব ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে। তো যাই হোক, আমরা পড়াশোনা যাই ইনশাল্লাহ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার সম্পর্কে সেটা করতে পারেন। ওকে, কোনো কোশ্চেন? ঠিক আছে,
ঠিক আছে, আপনাদের কোশ্চেন নাই, থাকলে আমাকে করেন, আমি উত্তর দেব। ওকে, থ্যাংক ইউ। আসি আমরা পড়াশোনায়। জিওগ্রাফি অফ বাংলাদেশ এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসছে, শুধুমাত্র একবার প্রশ্ন হয় নাই এই অধ্যায় থেকে। 38তম বিসিএস এখানে থেকে কোনো প্রশ্ন হয়নি। 38তম বিসিএস এখান থেকে কোনো কোশ্চেন হয়নি। বাকি সব ক্ষেত্রে কোশ্চেন হয়েছে, অর্থাৎ 41, 43, 41, 40, 43 আসবেও না ইনশাল্লাহ, 37তম, 36তম, 35তম সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসছে, শুধু 38তমতে আসে নাই। এবং কোনো বছরই এখান থেকে প্রশ্ন 10-এর নিচে হয়নি, কম করে হইলো সেখান থেকে 10 নম্বর আসছে। সো এই অধ্যায়টা না, কম করে হলো 10 আসছে, এটা কথা ভুল। 41তমতে এখান থেকে প্রশ্ন খুব কম আসছে, 41তমতে এখান থেকে প্রশ্ন মাত্র 5 নম্বর আসছে। এখন এই জায়গার প্রশ্নটা হলো যে এই অধ্যায় একেবারে খুব মানে প্রশ্ন, অধ্যায়টা শুরু হওয়ার আগেই আপনাকে একটা বিষয় বলে নেই। এই জায়গায় মানে এই অধ্যায়ের প্রশ্নে বাংলাদেশের ম্যাপ, এই ম্যাপটাকে দিতে হবে। বাংলাদেশের ম্যাপ অপরিহার্য, বাংলাদেশের ম্যাপ অপরিহার্য। এখান থেকে প্রশ্ন আসবে সমুদ্র জয়, আপনাকে বঙ্গোপসাগরের ম্যাপ আঁকতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব, বাংলাদেশের ম্যাপ আঁকতে হবে। এখান থেকে বলতে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সেখানে ম্যাপ আঁকতে হবে। এখানে প্রশ্ন আসবে সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব, এখান থেকে আপনার সুন্দরবনের ম্যাপটাকে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ ম্যাপ এখানে খুব অপরিহার্য। আপনি বাংলাদেশ বিষয়াবলিতে সাধারণত এই প্রশ্নটা একেবারে 1 নম্বর প্রশ্নই সাধারণত থাকে, সাধারণত এখানেই থাকে। কারণ 40তমতে 1 নম্বর প্রশ্ন ছিল, 37তমতে 1 নম্বর প্রশ্ন ছিল, 35 এবং 36তমতে 1 নম্বর প্রশ্ন ছিল। সো এখান থেকে না, 35তমতে 2 নম্বর হতো, আর 1 নম্বর ছিল হলো 36তমতে। সো এখানে হলো শুরুতেই এই কোশ্চেনটা থাকে, এবং শুরুতে যদি আপনি বাংলাদেশের ম্যাপটা সুন্দর করে ডিগ্রি ম্যাপে এঁকে ফেলেন, এই প্র্যাকটিসটা করলে আপনার জন্য খুব ভালো হবে। প্রথমত হলো এই অধ্যায় ম্যাপ অপরিহার্য। বাংলাদেশ বিষয়াবলিতে আপনার আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে প্রচুর লিখতে হয়, প্রচুর লেখা, এখানে প্রচুর লেখা। আর এখানে অবশ্যই আপনি 5 নম্বরের জন্য মাত্র সময় পাবেন 6 মিনিট। 5 নম্বরের জন্য আপনি লিখতে পারবেন 6 মিনিট, কারণ এখানে প্রশ্ন আসে হয়তো 5, নয়তো 10, নয়তো 15, নয়তো 20। অর্থাৎ আপনি যদি 10 নম্বর নিয়ে যান তখন আপনাকে এখানে কিন্তু 12 মিনিট লিখতে হবে। যদি 15 নম্বরের প্রশ্ন হয় তাহলে এখানে কিন্তু 18 মিনিট লিখতে হবে। 20 নম্বর হলে অবশ্যই সেটা হলো 24 মিনিট লিখতে হবে। সো এখানে 5 নম্বর ইকুয়াল টু 6 মিনিট, এই কথাটা মাথায় রাখবেন। আপনি যত ভালো পারেন, যত ভালো প্রস্তুতি থাকুক, আপনার এখানে এই সময়ের বেশি নেওয়া যাবে না। কারণ বাংলাদেশ বিষয়বলিতে এমন কিছু আসবেন না যেটা আপনি একেবারে ধরতে পারবেন না, যেটা খুব আপনার জন্য কঠিন হয়ে যাবে বা এক্সেপশন কিছু হয়ে যাবে, এমন না। এখানে আপনি 90% কোশ্চেন বুঝতে পারবেন, হয়তো 5 থেকে 10% কোশ্চেন, অর্থাৎ 10টা কোশ্চেন লেখা লাগবে আপনার হয়তো বা 10টা, সেখান থেকে হয়তো আপনার 1টা বা 2টা কোশ্চেন আপনি বুঝতে পারেন নাই যে কি আসছে। যেমন এবছর যে প্রশ্ন আসছে যে সংবিধানের ভার্সনটা বুঝতে পারেন নাই, এটা আপনার জন্য হলো সংবিধানের ভার্সন এটা আপনি বুঝতে পারেন না, হয়তো এরকম প্রশ্ন হয়তো 1টা 2টা থাকবে। সো আপনার জন্য সময় থাকলে কিন্তু আপনি লিখতে পারবেন, এর জন্য সময় রেখে দিতে হবে। এবং এখানে একটা কথা মনে রাখবেন, বিসিএসে আমি আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে বিসিএসে প্রথম ক্লাস বলতে যেটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, সেখানেও বলেছি আমি যে বিসিএসের মূল কথা হলো যে আপনি 100% আনসার করতে হবে, এটা হলো মূল বিষয়। দেন হলো তারপরে আপনার প্রশ্নের মান, আগে 100% উত্তর করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট খুবই ভালো থাকতে হবে। এখানে আগে থেকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় সেট আপ থাকলে তাহলে খুব ভালো পরীক্ষা দেওয়া যাবে। সো এইখানে আপনার ম্যাপ আঁকতে আমি আপনাকে যেটা দেখাবো, বাংলাদেশের ম্যাপটা যদি ডিগ্রি ধরে আঁকেন 3 মিনিট লাগার কথা। মানে আমি প্রথম একবার আঁকছি আমি, তাতে দেখছি যে 3 মিনিট সময় লাগছে। আর যদি আমি এখান থেকে আরো ভালো করে একটু কয়েকবার প্র্যাকটিস করি, এটা 2 মিনিটের মধ্যে বা 2.5 মিনিটের মধ্যে চলে আসবে। কারণ এই প্রশ্নে আপনি যদি ম্যাপ দিয়ে যদি ব্যাপারটা দেখান, সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব, সুন্দরবনটা যদি দেখাই দেন, এরপর আমরা অর্থনৈতিক গুরুত্ব 2.5 মিনিটে যা লিখতে পারবেন এনাফ। সো এখানে ম্যাপের নম্বর মনে রাখতে হবে, এই প্রশ্নে ম্যাপ ইকুয়াল টু 50% নম্বর। আপনি এটা কখনোই ভাববেন না যে আপনাকে এখানে ম্যাপ আঁকতে হবে কেন, বা ম্যাপ না আঁকলে আমার
উত্তর হয়েছে কিনা। এখানে এই অধ্যায়ের প্রশ্নে নিঃসন্দেহে ম্যাপ আঁকতে হবে। এই অধ্যায়ের প্রশ্নগুলো যা আসছে আমরা একটু পরেই দেখব, তবে যা যা আসতে পারে, ভৌগোলিক ঝুঁকি আসতে পারে, ভৌগোলিক গুরুত্ব আসতে পারে, ভূপ্রকৃতি আসতে পারে, বাংলাদেশের কৃষি সম্পদ আসতে পারে, এখান থেকে আসতে পারে যে বঙ্গোপসাগর, বাংলাদেশ সমুদ্র জয়, বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, দক্ষিণ এশিয়ায়, অর্থাৎ এখানে প্রশ্নগুলো বিগতগুলো দেখলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব। এখানে ম্যাপ হলো দুই ধরনের রাখতে পারেন, দুইটা ম্যাপ, একটা হলো বাংলাদেশের ম্যাপ, বিডি ম্যাপ, আর একটা হলো দক্ষিণ এশিয়ার ম্যাপ, দক্ষিণ এশিয়ায় বিডি ম্যাপ, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ম্যাপ। দক্ষিণ এশিয়ার ম্যাপ যখন দেখাবেন সেখানে বাংলাদেশটাকে মেনশন করে দিবেন, দক্ষিণ এশিয়ার ম্যাপে বাংলাদেশটা মেনশন করে দিবেন, তাহলে খুব ভালো হবে। আর এখানে দক্ষিণ এশিয়ার ম্যাপ মানে এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে লাগবে। এবছর যদি বাংলাদেশ ও চীনের সম্পর্ক যদি উত্তর করতে হয়েছে, সেখানে কিন্তু আপনার দক্ষিণ এশিয়ার ম্যাপ এঁকে দিলে খুব ভালো হবে। আপনার একটা কথা মনে রাখবেন, আপনাকে নম্বর কিন্তু সে ইচ্ছা করে দিবে না। আপনার লেখা যত সুন্দর হবে, যত প্রাসঙ্গিক হবে, যত স্মার্টলি আনসার করা হবে, এবং যদি আপনার একটু যেটাকে ফোকাস পয়েন্ট বলে, লেখার মধ্যে যদি আপনার দেখা যায় যে একটা ম্যাপ থাকে, তখন সে অবশ্যই খুশি হয়। সো সব কিছুর ম্যাপ তো আর লাগবে না, লাগবে কিছু ম্যাপ। যেমন এই বছর বাংলাদেশ বিষয় বলে যে প্রশ্ন আসছে, সেখানে দুইটা ম্যাপ দেওয়া যেত, একটা বাংলাদেশের সমুদ্র জয় আর একটা হলো বাংলাদেশের বনজ সম্পদ। এই দুইটার মধ্যে কিন্তু ম্যাপ দেওয়াটা সম্ভব ছিল। যদি কেউ দিয়ে থাকে তাহলে সে ভালো করবে। একটা হয় কি, আপনি যখন একটা প্রশ্ন যখন আপনি ম্যাপ আঁকবেন, তখন আপনাকে খুব রুচিশীল মনে করবে, সে মনে করবে যে না, খুব রুচিশীল, আসলে তাকে মানে পাশ করানো যায়, তাকে নম্বর দেওয়া যায়। অর্থাৎ এটা হলো আপনার আসলে মানে এটা হলো এমন একটা ইনার বিষয় যেটা আপনার একেবারে পুরো পার্সোনালিটি ফোকাস হবে। অর্থাৎ আপনার এখানে মানে চয়েস বিষয়টা এখানে ফোকাসড হবে। সো আমি আশা করি আপনারা বাংলাদেশের ম্যাপ এবং দক্ষিণ এশিয়ার ম্যাপ এই দুইটার উপরে খুব গুরুত্ব দিবেন। বাংলাদেশ বিষয় বইতে প্রচুর লেখা থাকবে, এবং প্রচুর লেখা থাকবে, এই জন্য আপনার ম্যাপের প্রশ্ন আসলে ম্যাপ দিয়ে তারপর লিখলে এখানে খুব ভালো হবে, কারণ কম লিখলেও এখানে ভালো নম্বর পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন দেখি আমরা কি কি প্রশ্ন আসছে। 41তম বিসিএস, 41তম বিসিএস এখান থেকে একটা প্রশ্ন আসছে, টিকা আসছিল, একটু লিখে নিতে হবে। বাংলাদেশের সমুদ্র জয়, এই প্রশ্নের নম্বর ছিল 5। 40তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসে, এবং 40তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে 20 নম্বর আসছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বর্ণনা করুন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বর্ণনা করুন, এটা 10 নম্বর। এখানে আরেকটা প্রশ্ন আসছে, ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর কৌশলসমূহ, ঝুঁকিসমূহ আলোচনা করুন। ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও এর ঝুঁকিসমূহ আলোচনা করুন। এখানেও 10 নম্বর ছিল, অর্থাৎ মোট 20 নম্বরের প্রশ্ন আসে 40তমতে। কি হলো,
38তম বিসিএস এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। 37তম বিসিএস এ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সুবিধাসমূহ বর্ণনা করুন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও এর সুবিধাসমূহ বর্ণনা করুন। এখানে ছিল 15 নম্বর, এই প্রশ্নের নম্বর ছিল 15। ডান পাশে দেখা যায় না? ওকে, 36তম বিসিএস এ প্রশ্ন আসছিল 5 করে 15 নম্বর। 36তম 1, বাংলাদেশের প্রকৃতিতে প্রধান দ্বীপের গুরুত্ব কি? বাংলাদেশের প্রকৃতিতে, ভূপ্রকৃতিতে প্রবাল দ্বীপের গুরুত্ব, মানে সেন্ট মার্টিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রবাল দ্বীপের গুরুত্ব কি? 1। 2 প্রশ্ন আসছে বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ সহ বলতে কি বোঝেন? নিষ্ক্রিয় বদ্বীপ বলতে কি বোঝেন? নিষ্ক্রিয় বদ্বীপ বলতে কি বোঝেন? 3 নম্বর একটা প্রশ্ন আসছে নিষ্ক্রিয় বদ্বীপ। আমি 3 নম্বরটা এটা সামনে লিখি। 3 নম্বর প্রশ্ন, এখানে 5 করে নম্বর ছিল 5, এখানেও 5 ছিল। 3 নম্বরে যে প্রশ্নটা সেটা হলো ভূপ্রকৃতিতে বরেন্দ্রভূমির মানে বরেন্দ্র অঞ্চলের গুরুত্ব। বরেন্দ্র অঞ্চলের গুরুত্ব 36তম বিসিএস এ এই 3টি প্রশ্ন আসে। আমাকে 35তমটা এখানেই লিখতে হবে। 35তম যে প্রশ্নগুলো আসছে আমি সংক্ষেপে লিখব, কিন্তু এখানেই লিখতে হবে। পঁয়ত্রিশতমটা আমি এখানে লিখি, এই জায়গাটার মধ্যে আমি 35তম প্রশ্নটা লিখি, কারণ আমাকে সবগুলো প্রশ্ন একটু দেখতে হবে। আই থিঙ্ক এটা উঠাই ফেলাইছেন। আমি এখানে ছোট্ট করে 35তম প্রশ্নগুলো লিখি। 35তমতে 4টি প্রশ্ন আসে। 35তম বিসিএস এখান থেকে 4টা প্রশ্ন আসছে। একটা আসছে যে ভৌগোলিক অবস্থান সংক্ষেপে লিখুন। 1, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষেপে লিখুন। 1, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষেপে লিখুন। 2 নম্বর আসছে যে বনজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দিন। বনজ সম্পদের বিবরণ দিন। 3, তিস্তার পানি সংকটের পরিবেশগত প্রভাব। তিস্তার পানি সংকটের পরিবেশগত প্রভাব। তবে এই প্রশ্নটা আপনার আমাদের যে পঞ্চম অধ্যায় আছে তার সাথেও রিলেটেড। পঞ্চম অধ্যায় এটার সাথে কিন্তু রিলেটেড। 4, বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব।
বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব। 1. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সংক্ষেপে লিখুন। 2. বনজ সম্পদের বিবরণ দিন। 3. তিস্তার পানি সংকটের পরিবেশগত প্রভাব। 4. বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব। আপনি যদি দেখেন, ঘুরে ফিরে যদি আপনি একটা জিনিস দেখেন যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটা শর্ট কোশ্চেন, একটা বড় কোশ্চেন। যদি বড় কোশ্চেন দেখেন, বড় কোশ্চেন এখান থেকে একটা হলো ভৌগোলিক অবস্থান, এর ঝুঁকি এবং হলো ভূ রাজনীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। দ্বিতীয়ত যদি দেখেন, লিখতে হবে না, আমি লেখাই দিচ্ছি, একটু শুনে নেন। এখান থেকে সেকেন্ডলি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশের ভূপ্রকৃতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভূপ্রকৃতি এবং হলো বাংলাদেশের ভৌগোলিক এবং ভূরাজনৈতিক গুরুত্ব, এটা 3 নম্বরে এখান থেকে বড় প্রশ্ন হতে পারে যে বদ্বীপ, বাংলাদেশ একটা বদ্বীপ, এই বদ্বীপগুলোর বিবরণ বা বদ্বীপগুলো কেমন, এখান থেকে হয়তো আংশিক প্রশ্ন হতে পারে অথবা বড় প্রশ্ন হতে পারে। আর শর্ট প্রশ্ন এখান থেকে হতে পারে, শর্ট প্রশ্ন হতে পারে যেমন 3টা বিষয় বাংলাদেশকে বিশ্বে চিনিয়েছে, 3টি বিষয়, একটা হলো সুন্দরবন, একটা হলো কক্সবাজার, আর বাংলাদেশের কাছে বা একেবারে সামরিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, সেটা হলো আপনার সেন্ট মার্টিন, সুন্দরবন, বঙ্গোপসাগর, এদের গুরুত্ব অবশ্যই পড়তে হবে। এরপরে এখানে কিছু দ্বীপ আছে বা অঞ্চল আছে, সেগুলো সম্পর্কে একটু জানতে হবে, যেমন মহেশখালীর গুরুত্ব, ভাসানচর কি, মানে ভাসানচরে খুব আলোচিত, তারপর বঙ্গবন্ধু আইল্যান্ড, তারপরে হলো আপনার বঙ্গবন্ধু মান মন্দির হয়েছে, যেটা হলো আপনার ৩৭ ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যেখানে মিলিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়, সেই ভাঙ্গার দিয়ে ইউনিয়নে এখানে কিন্তু বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র হয়েছে, বঙ্গবন্ধু মান মন্দির হবে, মহাকাশ অবলোকন কেন্দ্র হবে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে শর্ট প্রশ্ন এবং হলো বাংলাদেশের মানে 3টা বড় প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ বেশি। তিস্তার গুরুত্বটা আছে, তিস্তার বা বাংলাদেশের যে পরিবেশগত কিছু প্রভাব আছে, অর্থাৎ ভৌগোলিক কিছু প্রভাব আছে, অর্থাৎ বাংলাদেশে প্রচুর দুর্যোগ হয়, এটা কিন্তু আসলে এই অধ্যায়ের অংশ না। এই দুর্যোগের অংশটা কিন্তু আমাদের 4 নম্বর অধ্যায়, 5 বা 6 নম্বর অধ্যায়, 6 খুব সম্ভবত 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায় হলো, ওখানে আমাদের ক্লাস বেশি আছে, ওখানে আমাদের বেশি ক্লাস আছে, আর ওটা 3টা ক্লাস হবে কমপক্ষে, আর এখানে 2টা ক্লাস হবে। সো আমরা একটা জিনিস বলতে পারলাম, এখানে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন পড়তে হবে। আর এখান থেকে আমরা যদি এই যে কথাগুলো বললাম, এগুলো যদি আমরা প্রিপারেশন নেই, দেখলাম বিগত প্রশ্নের সাথে এটা খুব রিলেশনটা খুব ভালো থাকে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর এই প্রশ্নে কিন্তু অবশ্যই আমি যেটা বলছিলাম আবার মনে করাই দিই যে ম্যাপ আবশ্যক। ঠিক আছে, আমি একটু আপনাদের কোশ্চেন দেখে তারপরে আসি। এনি কোশ্চেন সো ফার? কোনো কোশ্চেন আছে আপনাদের? নয়নিকের সাথে আপনার প্রবলেম তো আমি জানি না কেমনি সমাধান করব। বাংলাদেশের বেসিক ভিউ তো বের করেন নাই ভাইয়া, ইন্টারন্যাশনাল বেসিক ভিউ আছে। হ্যাঁ, বাংলাদেশ বের হবে ইনশাল্লাহ, এবছর বের হবে। তাহলে আমরা দেখি যা পড়বো। রেডি? ও বাংলাদেশের সমুদ্র জয়টা এটা শর্ট কোশ্চেন আসে, এবারও শর্ট কোশ্চেন টিকে আসছে এবার 5 নম্বরে। আমরা লিখে নেই যা পড়বো। এখান থেকে শুধু একবার পরীক্ষা আসে নাই, তার মানে এটা স্পষ্ট যে এখান থেকে আসলে কোশ্চেন আসবে ইনশাল্লাহ, এখান থেকে কোশ্চেন আসবে। একটা বিষয় হলো যে কিছু কিছু প্রশ্ন এখানে আপনার প্রশ্ন আপনি বলতে পারেন যে এখানে প্রশ্ন ভাই যে কিছু কিছু প্রশ্ন আছে নম্বর উঠানো যায় না, বানাইয়া লেখা যায়। বানাইয়া লেখার আপনার ডেটা সহ সোর্স সহ লেখা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি যখন সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব লিখবেন তখন কিন্তু আপনার যদি গদবাঁধা লেখেন যে সুন্দরবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্দরী বৃক্ষ হয়, গোলপাতা হয়, এখানে মৌয়ালিরা থাকে, মধু সংগ্রহ করা যায়, এখান থেকে প্রচুর কাঠ সংগ্রহ করা যায়, এটা বাংলাদেশের উপকূলকে রক্ষা করে, এটা বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রাকৃতিক যে সাইক্লোন আছে সেটাকে রক্ষা করে,
এটা জোয়ার ভাটা সমৃদ্ধ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বনভূমি, যা বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়েছে। এটা রামসার সাইট এবং বিশ্ব ঐতিহ্যের একটা অংশ, যা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। খুব গুড। এবং এইটা অনেকে এটা খুব লিখবে এবং কিছু ডাটা দিবে যে গত বনসম্পদ আহরণে যে বাংলাদেশের জিডিপিতে যে 1.3%, এই 3% যে অবদান রাখে, তার মধ্যে কমপক্ষে মানে 60-65% বহন করে বাংলাদেশের সুন্দরবন থেকে এটা আরোহণ করা হয়। বন বিভাগের একটা তথ্য দিবে। মানে এইভাবে যদি প্রশ্নটা সাজায় তাহলে কিন্তু সে ভালো নম্বর পাবে। আর আপনি যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু আগে এগুলো সবাই বলবে, কিন্তু কেউ আছে যে এটা পয়েন্ট আকারে লিখবে, কেউ আছে এটা গদবাঁধা লিখবে, আলোচনা করবে। টিকা না আসলে গদবাঁধা লেখা যাবে না। আপনাদের একটা কথা বলে দিই, যখন একটা প্রশ্ন টিকা যখন আসবে তখন কিন্তু একটা প্যারায় লিখতে হবে। টিকা ইকুয়াল টু এক প্যারায় লিখতে হবে। এটা মনে রাখবেন, টিকা মানে এক প্যারায় লেখা। আর টিকা ছাড়া বললে আপনি পয়েন্ট আকারে লিখতে পারবেন, পয়েন্ট আকারে। টিকার মধ্যে আপনি পয়েন্ট দিতে পারবেন। কি হবে, মনে করেন আপনি এক প্যারায় লিখছেন যে এক, এখানে মোগল সংগ্রহ করা যায় 2, 3, আবার এখানে একটু আলোচনা করা আবার 4, 5, এভাবে আপনি পয়েন্ট বা নাম্বারিং করে দিতে পারবেন, তবে একটা প্যারায়। যখন টিকা বলবে তখন এক প্যারা, যখন টিকা বলবে না তখন পয়েন্ট আকারে লেখা যাবে। ক্লিয়ার? কিছু কোয়েশ্চেন? ম্যাপটা কীভাবে করলে সহজ হবে আমি ম্যাপ আঁকাই দেখাচ্ছি। মানমন্দির নিয়ে বলেন, আমি বলবো, মানমন্দির পড়াবো, সমস্যা নাই। ম্যাপ আঁকবে একটু পরে। বাংলাদেশের জন্য কি কি বই কিনবো ভাই, আমি তো লাস্ট ক্লাসে বলছিলাম বাংলাদেশের জন্য আপনারা কিনবেন হলো অর্থনৈতিক সমীক্ষা, কিনবেন হলো আপনার ভূগোল দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, পরিণীতি দ্বিতীয় পত্র। পরিণীতি দুইটাই লাগবে। অর্থনীতি দ্বিতীয় পত্র, ভূগোল দ্বিতীয় পত্র, ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্র। রাইটার ডাজেন্ট ম্যাটার মাচ, এখানে সবই এক। হ্যাঁ, এখানে রাইটার ফ্যাক্ট না। আর হলো বাংলাদেশ বিষয়বলির জন্য বেসিক বই তো লাস্টে বের হবে। এছাড়া যদি কোনো প্রকাশনীর বই পড়েন, ওটার প্রতি আমার কোনো দুর্বলতা নাই যে কোনো একটা বেশ ভালো তা না, তবে ইউনিক বইটা মোটামুটি ভালো করে। ওরা বাংলাদেশ বিষয়বলি চেষ্টা করছে অনেক ভালো লেখার জন্য, কিন্তু প্রচুর লেখা একটু বেশি। যাক, আমরা আসি এখন যা পড়ব। একটা হলো, এটা হলো বড় প্রশ্ন, আর একটা হলো ছোট প্রশ্ন। আর সবার আগে ম্যাপ। ছোট প্রশ্ন যা যা পড়বেন তা লেখেন। ছোট প্রশ্ন যা পড়বেন। 1 নম্বর, বাংলাদেশের অবস্থান। 2, সুন্দরবনের অবস্থান বলতে ভৌগোলিক অবস্থান আর কি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। সুন্দরবনের গুরুত্ব। সেন্ট মার্টিনের গুরুত্ব। কক্সবাজার সৈকতের গুরুত্ব। তারপরে হলো সমুদ্র সীমা জয়। বাংলাদেশের ভৌগোলিক পর্যটন কেন্দ্রগুলোর বিবরণ এবং গুরুত্ব। ছোট করে লেখা, ছোট করে কোনটা কোন জায়গায় আছে সেটা জানানো। তারপর হলো বঙ্গবন্ধু মানমন্দির। মহেশখালী ও ভাসানচর, এই দুটো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। মহেশখালী ও ভাসানচর। আর একটা হলো বঙ্গবন্ধু
আইল্যান্ড। বড় প্রশ্ন এক, বড় প্রশ্ন, বাংলাদেশ বদ্বীপের বিবরণ, বদ্বীপের বিবরণ ও গুরুত্ব, বাংলাদেশের বদ্বীপের বিবরণ এবং গুরুত্ব। দুই, বাংলাদেশ বদ্বীপের বিবরণ, বাংলাদেশের না, বাংলাদেশ বদ্বীপের, বাংলাদেশের ভূপ্রকৃতি ও তার গুরুত্ব, বাংলাদেশের ভূপ্রকৃতি ও তার গুরুত্ব। তিন, তিন নম্বর, সেটা হলো বাংলাদেশের ভূ রাজনৈতিক কৌশল, ভূ রাজনৈতিক কৌশল সমূহ এবং কৌশল সমূহ অথবা ভূ রাজনৈতিক সুবিধা, ভূ রাজনৈতিক সুবিধা ও ঝুঁকি, ভূ রাজনৈতিক সুবিধা ও ঝুঁকি। একটি প্রশ্নটা যে কোনো জায়গায় লাগে, যে কোনো জায়গায় লেখা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো জায়গায় এই প্রশ্নটা লেখা যাবে। এই হলো বিষয়। এখন আপনাদের কাছে মনে হয় কি না যে বাংলাদেশের মানে জিওগ্রাফির, বাংলাদেশ ভৌগোলিক এই অধ্যায়ের মধ্যে ও আচ্ছা, একজন বলছে আমি 110+ পাবো, আবারও কি প্রিলিপ করব? আপনারা আমার মেসেজটা মনে হয় বুঝেন না। অনেকেই বলতেছেন যে 110 না হলে মনে হবে না। আমি বলেছি কোনটা? আমি বলেছি যে 110+ নিরাপদ, সেফ, 110+ নিরাপদ। আবার একটা আশঙ্কা আছে, যেমন যখন ঘন ঘন বিসিএস হয় তখন কিন্তু একটাই কম টিকায়। এখন এরা তো নির্ভর করে চেয়ারম্যানের উপরে, চেয়ারম্যান কেমন। এক এক সময় এক একজন চেয়ারম্যান থাকে, তার পলিসি এক এক ধরনের থাকে। এটা কিন্তু কারো কোনো গুণ নাই যে আপনার এই কয়টা সিট আছে এটাকে গুণ দেবে 10 দিয়ে 8 দিয়ে, এগুলোকে ভুয়া কথা। তারা যেটা মনে করবে সেটাকে তারা টিকাবে। তারা একটা মার্ক ধরে যে এখানে আমাদের এবছর দরকার সিভিল ইঞ্জিনিয়ার বেশি টিকাতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার সর্বশেষ কত পাইছে একজন, তখন তারা ওখান থেকে মার্কিং করতে পারে হয়তো। কিন্তু এটা মনে করবেন যে আমি আপনাদেরকে যেটা বলতেছি যে একই বছরে 2টা বিসিএস হয়েছে, মানে 2021 সালে 2টি বিসিএস প্রিলিক হয়েছে, এবং ভাগ্য ভালো হলে 31 ডিসেম্বরের আগে রেজাল্ট দিলে 2টা বিসিএস এ একই রেজাল্ট, মানে একই বছরে 2টা রেজাল্ট। আমার নম্বর যেটা, এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না আমি, তারপরেও 2 মিনিট বলে দেই, আপনাদের এটা ক্লিয়ার মেসেজ দেই, অনেকে হয়তো কনফিউজড। যেমন দেখেন 33তম বিসিএস এবং 34তম বিসিএস পরপর হয়, খুব কাছাকাছি সময়। 33তম বিসিএস হয়েছিল জুন মাসে, আর 34তম বিসিএস হয়েছিল খুব সম্ভবত এপ্রিল মাসে। না, 33তম ছিল এপ্রিলে, আর ওটা হয়েছে মনে হয় 34তমটা হয়েছে মনে হয় ফেব্রুয়ারি মাসে বা কিছু, মানে 8-9 মাসের ডিফারেন্স ছিল, বেশি ডিফারেন্স ছিল না। তো যেটা হইলো যে কি ঘটলো যেটা, সেটা হলো যে এখানে 33টা 34তম প্রথম যে রেজাল্ট দেয় সেখানে কিন্তু মাত্র 10,000 টিকায়, অথচ 33তম টিকায় ছিল 28,000 ডক্টর নেয়ার কারণে। এখানে কম টিকায়, যদিও পরের বার দ্বিতীয়বার রেজাল্ট দিয়ে আবার আন্দোলন করে, তখন 46,000 টিকায়, যে কোটা নিয়ে একটা সমস্যা ছিল। আবার দেখেন 35তম বিসিএস এর টিকা হলো 21,000-এর বেশি, 20,000-এর বেশি, মানে 21,000। 36তম বিসিএস এর টিকিয়েছে আপনার, পোস্ট কিন্তু কাছাকাছি, 3600 মনে হয় পোস্টের বেশি ছিল। 36তম বিসিএস এ টিকিয়েছে মাত্র 12,000 সামথিং, 12-13,000 টিকাইছিল। তার মানে এই বিসিএসটা হয়েছিল 35তম বিসিএস এর 6 ফেব্রুয়ারি, আর এই বিসিএসটা হয়েছিল 8 জানুয়ারি, অর্থাৎ 11 মাস ডিফারেন্স ছিল। সেজন্য একটা আশঙ্কা হলো এখানে কম টিকাইছিল। এরপরে যদি দেখেন আপনি 37তম বিসিএসটা ঠিক 16 সালেই হয়। 37তম বিসিএস এর পোস্টও কম ছিল, 1300 বা 1400, 400 ছিল মনে হয় এখানে, 464টা পোস্ট ছিল হলো জেনারেল ক্যাডার।
37তম বিসিএস হয় একই বছরে 16 সালের, এটা 8 জানুয়ারি হয় 36তম বিসিএস, আর এটা ছিল 30 সেপ্টেম্বর, আমার তারিখগুলো সব মনে আছে। 30 সেপ্টেম্বর হয়, 8 জানুয়ারি থেকে 30 সেপ্টেম্বর, এবং 37তম বিসিএস টিকায় মাত্র 8,000, 7,000 কত জানো, 7,900 সামথিং এরকমের, 8,000 টিকায় বা 8,400 এরকমের, মানে 8-এর ঘরে ছিল আগে, মানে 8,000-এর কাছাকাছি ছিল, 8,000 টিকা। আমি 37তম টিকছিলাম। এরপরে হলো আপনি দেখেন 37তম বিসিএস এর পর 38তম বিসিএস এ এখানে কিন্তু টিকাইছে কম, 14,000-এর মতো টিকাইছে মনে হয়, 14-15,000 না, 16-17,000, 16-17,000 38তমতে 16,000 সামথিং টিকায়। কিন্তু আপনি দেখেন এটা 16,000 টিকাইছে, কিন্তু 40 এবং 41-এ কিন্তু খুব ভালো টিকাইছে। এখন যে বিষয়টা হচ্ছে যে কাছাকাছি সময়ের বিসিএস এ কিন্তু কম টিকাচ্ছে। আমার একটা আশঙ্কা, যদি কম টিকায়, ধরেন আপনার এই 43তম বিসিএস এ যদি 12,000 টিকায়, আপনি আমি কিছু করতে পারবো? আপনার আমার কোনো ক্ষমতা আছে কিছু করার? এই 12,000 টিকালে এটা তো 113-14 উপরে হয়ে যাবে, 113-14 পর্যন্ত হয়ে যেতে পারে, বলা যায় না। অনেকেই ভালো পরীক্ষা দিচ্ছে। সেদিন একজন বলতেছে, ভাই আমি তো খামাক অ্যাটেন্ড করছি, 130 টাকা। কালকে একজন আমাকে, মানে আমার অফিসের যে কৃষি অফিসার, সে বলছে যে ভাই হুদাই কোনো পরিটরি নেই, খালি বিসিএসটা অ্যাটেন্ড করছি, দেখি 110+ পাবো, মনে হয় রিটার্ন দেওয়া লাগবে, আপনি রিটার্নের বই দিয়েন। এই বিষয় হচ্ছে যে এইটা। এখন যদি ধরেন আপনার অ্যাজ ইউজুয়াল যে 20,000 টিকায়, সবসময় 20,000 টিকায়, কোভিডের কারণে 20,000 টিকাতে পারলো, বা সব বিসিএস এখন একটা মানে 40, 41, 43 ও 20,000 টিকালো। 20,000 যদি টিকায় তাহলে আপনার 110-এ হয়ে যাবে, 110-এ হয়ে যাবে। কিন্তু আমার যেটা আশঙ্কা, যারা 106 পাচ্ছেন, 105 পাচ্ছেন, 106 বা 102, 103, যারা যে ড্রিমটা দেখেন, আমি আগে থেকে আপনাকে বলি যে একটু সতর্ক, যে তাদের নাও হতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি 106 পান, কিন্তু আপনার কনফিউশন প্রশ্ন আছে 60টা, কনফিউজিং প্রশ্ন আছে 60টা। 60টার মধ্যে আপনি কনফিউজ যে 60টা, আপনি ধরেন না যে একটা বলে ল্যাটিন না গ্রিক, ধর্ম না চেতনা, তারপরে আপনার 4টি না 6টি, তারপরে ধরেন মালয়েশিয়া না ইন্দোনেশিয়া, এরকমের কিছু কনফিউশন আছে না, এর মধ্যে কিন্তু আপনার অর্ধেক হয়ে যাবে। 60টার মধ্যে 3টা হয়ে গেলে কিন্তু আপনার নম্বর 4.5 বেড়ে যাবে, তাহলে তো আপনি 110 পেয়ে যাচ্ছেন, 106+ হলে। ঠিক আছে। এখন যদি এমন হয় যে না 25,000 টিকালো, বা 20,000-এর বেশি, অর্থাৎ আপনার 24,000 টিকালো, তাহলে কিন্তু এগুলোও কিন্তু সেফ জোন। 105-6 কিন্তু তখন সেফ জোন। কত টিকাবে উই ডোন্ট নো, কত টিকাবে আমরা জানি না। আর এক একজন পিএসসি চেয়ারম্যান এক এক রকমের হয়, তার পরিকল্পনা এক এক রকম থাকে, সে কি রকমের পরিকল্পনা নেবে তার সে জানে। আমি আপনাদেরকে বলি, যারা কনফিউশন বাদ দিয়ে 105-6 থাকে, যাদের আছে, তারা পড়তে পারেন। কনফিউশন প্রশ্ন যদি আপনার 10টা থাকে, 10টার মধ্যে 6টা তো হয়ে যাবে, তখন তো দেখবেন আপনার নম্বর ঠিক 110-এর উপর হয়ে যাবে, তখন তো আফসোস লাগবে। আর একটা কথা হলো যে যারা বিসিএস ড্রিম আছে, তারা রিটেন খুব সিরিয়াসলি পড়বেন। বিসিএস ড্রিম যাদের, আমরা দেখছি যারা ড্রিম ছিল, তারা কিন্তু খুব ভালো করছে। এবার একটা মেয়ে ক্যাডার হবে, চিটাগাংয়ের একটা মেয়ে ক্যাডার হবে, সে কিন্তু এক্সিডেন্টলি একটা বিসিএস সে খারাপ করে, এবং সে কিন্তু পরের বিসিএসে কিন্তু সে হাইস্ট নম্বর পেয়ে সে কিন্তু পিডিটিকে, আবার সে কিন্তু একটা রিটেনও ফেল করে ফেলে আবার, কিন্তু ওইবার সে রিটেন খুব সিরিয়াসলি করছিল, কিন্তু সে রিটেনও ফেল করার পরও সে, মানে পিডি ফেল করার পর রিটেন খুব সিরিয়াসলি করছে, কিন্তু ওইবার রিটেন ফেল করে, এবার সে খুব ভালো পরীক্ষা দেবে। আর একজনের কথা তো বললাম, সে কিন্তু 37তমতে সে প্রিলি ফেল করছে এবং সে রিটেন পড়ছে, কিন্তু 38তমতে সে অ্যাডমিন করার হয়েছে। এরকমের কিন্তু অনেক ঘটবে। আপনার বিসিএস ড্রিম হলে 105-6 হলে তার জন্য রিটেন পড়াটা জরুরি, রিটেন পড়তে পারে। ওকে, কাজী তিতাস, আমি হ্যাঁ বইটা, কাজী তিতাস এটা প্রশ্ন করছে যে ইন্টারন্যাশনাল একটা বইয়ের কথা বলছিলেন, আমি ওটা ছবি সহ দেবো, ছবিটা এখনো পাই নাই, ছবিটা সহ আমি দেবো না ইনশাল্লাহ। তো মেসেজ ক্লিয়ার ভাই, যদি কম টিকায় তাহলে অনেকেরই হবে না, আবার যদি বেশি টিকায় ফেলে তাহলে আমাদের অনেকের হয়ে যাবে। ঠিক আছে। আবার বলেন না যে ভাই বলছেন, আপনি বলছেন কম টিকাবে, আপনি বলছেন হবে না, তখন এটা খারাপ লাগবে। আমি কিন্তু কিচ্ছু জানি না যে তারা কত টিকাবে, তা আমরা জানি না, আমি জাস্ট হিস্ট্রি জানি। আরেকটা বিষয় হলো যে, মানে আরেকটা বিষয় হলো যে এবছর কোভিডের কারণে একটু হলো যে ডিস্টার্ব হয়েছে, আপনার পড়াশোনা ডিস্টার্ব বা পরীক্ষা ডিস্টার্ব,
একটু হয়েছে এটা, কিন্তু বিষয়টা হয়েছে যে হইলে কি হবে, যে 38তম বিসিএসে কিন্তু প্রশ্ন এর চাইতে কিন্তু কঠিন ছিল, তাও কিন্তু 110 112তে হয়েছে, 110 112তে হয়েছে। সো এই বছর কেমনি 105-6 হবে আমি জানি না, আমার মাথায় এটা আসে না যে 105-6 কেমনে হয়। কনফিউশন ছাড়া হইলে কিন্তু হতে পারে, কনফিউশন ছাড়া হলে কনফিউশন থেকে কিন্তু আপনার অর্ধেক প্রশ্ন হয়ে যাবে। যে কয়টা কনফিউশন দেন ওখান থেকে 50% ইনশাল্লাহ হবে। ওকে, আসি তাহলে। আমি আপনাদেরকে প্রথমেই বিসমিল্লাহ আমি ম্যাপ দেখাচ্ছি। প্রথমেই ম্যাপ, ম্যাপ আমি একটা আঁকছি, তারপর আর একটুখানি দেখিয়ে আঁকি। প্রথম একটা প্রশ্ন হলো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা সবাই জানে কিনা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি? আসসালামু আলাইকুম ভাই, আমি আছি ভালোই, একটু তাড়াতাড়ি বলো, আমি ক্লাসে, হ্যাঁ অনলাইন ক্লাসে। শেষ হবে হয়তো 11টা পর্যন্ত হওয়ার কথা, তো 10:30 বা 10:30 পর। হুম হুম হুম, ঠিক আছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত, দক্ষিণ এশিয়ায় অবস্থিত। 20°34', একটা থাকলে মিনিট, দুইটা থাকলে সেকেন্ড। 20°34' উত্তর অক্ষাংশ থেকে, উত্তর অক্ষাংশ থেকে 26°38' উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তর অক্ষাংশে অবস্থিত। 88°1' পূর্ব দ্রাঘিমাংশ থেকে, পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°41', 92°41' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। 92°41' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। নয়নিকা সাথী, আপনি একটু ওয়েট করেন, নয়নিকা সাথী আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ রেজাল্ট হলে আপনাকে আপনাকে পিডি বেসে নিয়ে যাব, সমস্যা নেই। অর্থাৎ এটা মিনিট বোঝেন না, মানে এখানে ওই ডিগ্রিটাকে 100 ভাগ করে না, ডিগ্রিটাকে 60 ভাগ করে, 60 ভাগ করার মধ্যে 34 ভাগ নেয়। মানে আপনি কখনো কি দেখছেন যে 20°61'? আমার মনে হয় দেখেন না কোথাও। মিনিটটা হবে 60-এর নিচে, অর্থাৎ পরের ডিগ্রিটা 60 ভাগের 1 ভাগ হলো 34 মিনিট। আর এখানে এই 34-এর আবার মানে যদি এখানে থাকে যে এরকমের যে 28, এটা তার মানে
পরের যে মিনিট আছে এইটা 60 ভাগের 1 ভাগের 1 ভাগ, 60 ভাগের 1 ভাগ এটা, এটা 60 ভাগের 1 ভাগ হলো সেকেন্ড। তাহলে এইটা হলো বাংলাদেশের অবস্থান। এরপরে আপনি এখানে জাস্ট ম্যাপটা দিবেন। ম্যাপটা কি, ম্যাপ বলতে আপনি এখানে দেখবেন আপনার অবস্থানটা দেখাবেন গ্লোবে, এরপরে বাংলাদেশের চারদিকে কোনটা কি সেটা দেখাবেন। অর্থাৎ এখানে হবে, আমি উত্তরটাই করে দিচ্ছি, এটা আপনি লিখলেন। আপনার কিন্তু এখন গান বাজনা কেউ শুনতে চায় না, গান বাজনা কিন্তু লেখা যাবে না। রিটেনে কিন্তু আপনার খুব কনক্রিট লিখতে হবে এবং কনক্রিট আনসার করতে হবে। গান বাজনা মানে গুরুত্ব অপরিসীম, তাৎপর্যমণ্ডিত, সুষমণ্ডিত। আপনার চাইছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আপনি লেখা শুরু করে দিয়েছেন যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশ বাংলাদেশ, দাবায় রাখতে পারবেন না একটা, মানে এই সমস্ত চাপাবাজি করা যাবে না। ডিরেক্ট বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এত অক্ষাংশে এত দ্রাঘিমাংশে, এরপরে বাংলাদেশের উত্তরে কি দক্ষিণে কি পূর্বে কি পশ্চিমে কি সেটা, এরপরে বাংলাদেশের আয়তন সীমা, শেষ। 3টা পার্টে আপনার লিখতে হবে। সো এখানে গোলকটা কি, ধরেন এটা পৃথিবীর ম্যাপ, পিলিতে আপনারা পড়ে আসছেন, আপনারা যারা 43 পিলিতে আমার ক্লাসে তা তো অবশ্যই জানেন। এখানে পৃথিবীর উপরে উত্তর, নিচে হলো দক্ষিণ, উপরে উত্তর নিচে হলো দক্ষিণ। যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে, নিচে দক্ষিণ হবে। ভূমিকা টাইপের না, ভূমিকা টাইপের কি ওই 1 বাক্যে বা 2 বাক্যে, ওইটার সাথে রিলেটেড রেখেই, কিন্তু অন্য কিছু না। এটা উত্তর আর নিচে হলো দক্ষিণ, আর এখানে হলো পশ্চিম আর এখানে হলো পূর্ব, ডানে পূর্ব বামে পশ্চিম। এখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা, নিরক্ষরেখা। বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে, নিরক্ষরেখার উপরে পুরোটাই উত্তর গোলার্ধ। এবং উত্তর গোলার্ধের এখানে আপনি জানেন যে 0 ডিগ্রি যখন থাকে তখন এখানে 1 ডিগ্রি হবে, এটা 1 ডিগ্রি, 10 ডিগ্রি 5 ডিগ্রি, এরকম যত রেখা যাবে সবগুলো অক্ষরেখা। সেক্ষেত্রে আমি ধরেন এই দাগটা দিলাম, এই দাগটা হলো, এইটা হলো ধরেন 20 ডিগ্রি 34 মিনিট। আপনি এভাবে দেখাতে পারবেন এখানে গ্যাপ ধরে। এখন এটা আসলে মিনিটটা ডিগ্রিটা কেমনে করে, সাধারণত এই দেখেন, আপনি যখন এটা পৃথিবীর কেন্দ্র হবে, ধরেন এটা পৃথিবীর কেন্দ্র, এখান থেকে এইটার এই যে কোণ, এই কোণটার দূরত্ব 20 ডিগ্রি, এখান থেকে এই কোণটার দূরত্ব 20 ডিগ্রি। তাহলে এই দুইটা যদি যোগ করে তাহলে কিন্তু এই রেখাটার মানে কিন্তু 20 ডিগ্রি, অর্থাৎ কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব। তার মানে এই যে কেন্দ্র, এখান থেকে কৌণিক দূরত্ব এখানে 20 ডিগ্রি 34 মিনিট, এখানে 20 ডিগ্রি 34 মিনিট। তাহলে এখন দেখেন, উত্তর বলছে উত্তর অক্ষাংশ, উত্তর গোলার্ধে যেতে হবে। যদি দক্ষিণ অক্ষাংশ বলতো তাহলে নিরক্ষরেখার দক্ষিণে যেতাম। তাহলে 20 ডিগ্রি এটা যদি হয় তাহলে 26 ডিগ্রি হবে আরো উপরে, 20 21 22 23 24 25 26, এই হলো 26 ডিগ্রি, 26 ডিগ্রি 38 মিনিট। এরপরে এই যে উত্তর দক্ষিণ বরাবর এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি, এবং এর ডানে হলো পূর্ব দ্রাঘিমাংশ, বামে হলো পশ্চিম দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ সবসময় পূর্ব পশ্চিমই হয়। তাহলে সেক্ষেত্রে কি, আপনি যদি দেখেন এটা এখান থেকে এখানে পুরোটা 180 ডিগ্রি, তার মানে মাঝখানে 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি যদি মাঝখানে এখানে হয় তাহলে আপনি আনুমানিক এই জায়গাটা 88 ডিগ্রি বলতে পারেন, 88 ডিগ্রিটা আগে হবে। তাহলে 88 ডিগ্রি 1 মিনিট, তাহলে 88 ডিগ্রি যদি এটা হয় তাহলে এখান থেকে 92 ডিগ্রি বলছে, তাহলে 92 ডিগ্রি পূর্ব বলছে, তার মানে পূর্বে যেতে হবে। 92 ডিগ্রি পূর্ব, তার মানে 1 2 3 4, এখানে এইটা হলো 92 ডিগ্রি, এই হলো 92 ডিগ্রি 41 মিনিট। তাহলে এই মিলল কোথায়, এই জায়গাটায়, আর এই জায়গাটা হলো আপনার বাংলাদেশ। তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আপনার দেখানো শেষ। পেন্সিল দিয়ে আঁকতে হবে ম্যাপ, অবশ্যই পেন্সিল, এটা মনে রাখবেন, পেন্সিল দিয়ে আঁকতে হবে। পরীক্ষার খাতায় কলম দিয়ে আঁকা যাবে না, নিঃসন্দেহে পেন্সিল ব্যবহার করতে হবে।
অক্ষাংশ দ্রাঘিমাংশ আমি দেখাই দিলাম, অর্থাৎ আপনার অক্ষাংশ হবে যখন নিরক্ষরেখার উপরে হবে উত্তর অক্ষাংশ, নিচে হলে দক্ষিণ অক্ষাংশ। আপনারা কি প্রশ্নটা বুঝছেন কিনা, উত্তরটা বুঝছেন কিনা? আমি আপনাকে আরেকটা ধাঁধা মানে একটা টেস্ট নেই, আমি আরেকটা টেস্ট আমি নেব। এটা কিন্তু 92°41' ডান পাশে দেখা যায় না মনে হয়, আমি এটা নিচে লিখে দিই। (92°41') একজন বলছেন আমি ইংলিশে পরীক্ষা দিব, সেই ক্ষেত্রে আলাদা কি কি রিসোর্স ইউজ করতে হতে পারে। আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি ইংলিশ ভার্সন, এইচএসসি ইংলিশ ভার্সনের জিওগ্রাফি, সিভিক্স এবং হলো ইকোনমিক্স, এই বইগুলো আপনার কালেকশনে থাকতে হবে। এবং ইকোনমিক রিভিউ, ইংলিশে যে পার্টটা আছে ওইটা ইকোনমিক রিভিউ মানে প্ল্যানিং মিনিস্ট্রিতে, পরিকল্পনা মন্ত্রণালয়ে আপনি ইকোনমিক রিভিউ পাবেন, ইংলিশেরটা আপনি প্রিন্ট করবেন। আর হলো আপনি একজন প্রশ্ন করছেন যে ইংলিশে পরীক্ষা দিব, সেই ক্ষেত্রে আলাদা কি কি রিসোর্স ইউজ করতে পারি। আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের বললাম এইচএসসি ইংলিশ ভার্সন বই বের করবেন, যেটা আপনার হোলি ক্রসে আছে, বিকর্নেসে আছে, তারপরে হলো মাস্টার মাইন্ডে আছে ইংলিশ ভার্সন, তারপরে মোহাম্মদ বাড়ি প্রিপারেটরিতে আছে। ওখানে ইংলিশ ভার্সনের আপনি বইগুলো কালেক্ট করবেন। এক সেকেন্ড হলো ইকোনমিক রিভিউ, যেটা এটা আপনি পুরো প্ল্যানিং মিনিস্ট্রির ওয়েবসাইটে পাবেন, সেখান থেকে আপনি ইংলিশে ডাউনলোড করে প্রিন্ট করবেন। আচ্ছা আসেন, এখন একজন বলছেন অক্ষাংশ এবং দীর্ঘাংশ বুঝেন নাই না? এটা আসলে স্কুলের পড়া, আমরা স্কুলে তো সবাই ফাঁকি দিয়ে আসছি, প্লাস হলো স্যাররাও ফাঁকি দিয়েছে। আমাদের যে ভূগোল পড়াই তো কিছু বুঝতাম না, বুঝতেও চাইতাম না। পৃথিবী এটা পৃথিবী, এই পৃথিবীর মাঝখানে যে রেখাটা, এটা নিরক্ষরেখা, এর উপরে পুরোটা উত্তর অক্ষাংশ, নিচে হলো দক্ষিণ অক্ষাংশ, এটা নিরক্ষরেখা। তো এই নিরক্ষরেখা হবে 0° মান। এটার উপরে যত রেখা যাবে 90° পর্যন্ত কাল্পনিক যত রেখা যাবে সবগুলো এক একটা অক্ষরেখা। তার মানে 0° থেকে এখানে যেটা হবে এটা 1°, এইটা হবে 5°, এইটা হবে 10°, এইটা হবে 30°, অর্থাৎ আস্তে আস্তে বাড়বে। ঠিক এমনি এখানে 1°, এখানেও 10°, কিন্তু দক্ষিণে যেটা থাকবে সেটা দক্ষিণ অক্ষাংশ, আর উপরে যেটা থাকবে সেটা উত্তর অক্ষাংশ, নিচে থাকলে দক্ষিণ অক্ষাংশ। তাহলে অক্ষরেখা বুঝেছেন, অনেকেই অক্ষরেখা বুঝে ফেলছেন, অর্থাৎ নিরক্ষরেখা সমান্তরাল যত রেখা যাবে সব অক্ষরেখা, তবে উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা, নিচে গেলে দক্ষিণ অক্ষরেখা। আর উত্তর দক্ষিণে এই 0°, এটা হলো মূল মধ্যরেখা, এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার ডানে হলো পূর্ব গোলার্ধ। যে কোনো ম্যাপের উপরে উত্তর হলে ডানে পূর্ব হয়, যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে, যে কোনো ম্যাপের বামে হলো পশ্চিম। তাহলে সেক্ষেত্রে এই উপরে উত্তর, তাহলে বামে হলো পূর্ব, তাহলে ডানে হলো পূর্ব, বামে হলো পশ্চিম। তাহলে সেক্ষেত্রে আপনি পূর্বে হবে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমাংশ এটা হলো মানে আপনি তো পৃথিবীর একটা অংশ দেখেন যখন ফ্ল্যাশ করেন, এর পিছনে কিন্তু আর একটা অংশ আছে, মানে গ্লোবটা, ফুটবলের গ্লোব। আপনি উপরেটা দেখছেন 90°, কিন্তু ওই পাশে আর একটা গ্লোব আছে। তার মানে এই দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 180° পর্যন্ত। মানে এখান থেকে, যেমন এখান থেকে এখানে সর্বোচ্চ 90°, এখান থেকে এখানে সর্বোচ্চ 90°, কিন্তু এখান থেকে এখানে সর্বোচ্চ হলো 180°। তাহলে সেক্ষেত্রে এখানে 0° পর 1° গেলে সেটা হবে পূর্ব দ্রাঘিমা রেখা, 5° গেলে সেটা 5° পূর্ব দ্রাঘিমা রেখা, বামে গেলে 5° পশ্চিম দ্রাঘিমা রেখা, বামে গেলে 10° পশ্চিম দ্রাঘিমা রেখা। ঠিক তেমনি এরকমের পৃথিবীর মাঝখানে 180 যদি হয়, মাঝখানে 90° হলে আমাদের দেশটা হলো 88°-তে। এই জন্য আমি বলছি যে এখানে 88°, আর এই পাশে হলো 92°, এই হলো 92°। আর বলছি যে এখানে 20° আর হলো 26°। আমি যদি এটা 20 বানাই আর এটা যদি 26 বানাই, এই জায়গাটা হলো বাংলাদেশ, এটা হলো বাংলাদেশ। এখন আপনারা অনেকে বুঝতে পারছেন। আমি এখন আপনাকে একটা জিনিস দেখাই, আমি একটা দেশের বলবো, আমি এঁকে দিচ্ছি, আপনি জাস্ট বলবেন এটা কোন জায়গায়। এটা পৃথিবীর গ্লোব, এটা 0° নিরক্ষরেখা, এখানে একটা 0°, এখানে 0°, এটা মূল মধ্যরেখা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। একটা দেশ, একটা দেশ হলো 28 থেকে 34° দক্ষিণ অক্ষাংশে এবং
87 থেকে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে। ওই দেশটা কোন জায়গায়? আপনি দেখলেন এখানে, কারণ আপনি কোন জায়গায় খুঁজবেন? এ বি সি ডি কোন জায়গায় একটু দেখেন তো। 88 থেকে 34 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 87 থেকে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। তাহলে উত্তরটা কোন জায়গায় হবে? এ বি সি ডি উত্তর করেন। হ্যাঁ, গ্লোব আপনি ফ্রি হ্যান্ডে আঁকতে পারবেন। ঈশ্বর জাহান অবনী, থ্যাংক ইউ। কোরেশি আহমেদ, থ্যাংক ইউ। আহমেদ সোহেল সরকার, মেহেদি হাসান, বি এ মাহাদুজ্জামান, কাজী সজল, নুসরাত জাহান নিশিত, আপনারটা হয়নি। আফরোজ বাবলি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেহেদি হাসান, তানজিন, প্রকৃতি, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, আপনারটা হয়নি। শানিম রাজু, থ্যাংক ইউ। উম্মে সালমা শান্তা, থ্যাংক ইউ। হাবিবুর রহমান অপু, রাফি, জগদীশ, কিং কর্তব্য বিমূর, ওকে গুড। আশরাফুল ইসলাম টিপু, ইশরাত মৌমি, বাংলাদেশ, মোহাম্মদ ফয়সাল আহমেদ, আশিক, ওকে থ্যাংক ইউ। অনেকে বুঝতে পারছেন। তার মানে 28 থেকে 34 দক্ষিণ অক্ষাংশ বলছে। তার দক্ষিণ অক্ষাংশ বলে নিচে যাবেন, নিচে দক্ষিণ, নিরক্ষরেখার নিচে দক্ষিণ হয়। তাহলে এটা ধরেন 10, এটা 20, 28 বলছে, এটা 28 ডিগ্রি দক্ষিণ থেকে 34 ডিগ্রি বলছে। তাহলে 28 যদি এটা হয়, তাহলে 34 তো আরো নিচে হবে, তাহলে এটা 34। তাহলে বলছে যে 87 থেকে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। তাহলে মূল মধ্যরেখা এটা, পশ্চিম মানে বামে। তাহলে বামে হলো এখানে যান 87 ডিগ্রি, এখানে হলো 90 ডিগ্রি। তাহলে মিলছে কোথায়? এই জায়গাটায়। তাহলে এই হলো স্থানটা। তাহলে অবশ্যই এটা বি গ্লোবের মধ্যে পড়বে। ঠিক আছে, যারা বি বলছেন তাদেরটা উত্তর সঠিক। যদি আমি এখানে পশ্চিম না বললে পূর্ব বলতাম, তাহলে কিন্তু হয়তো উত্তর সি। যদি আমি এটা দক্ষিণ না বললে উত্তর বলতাম, উত্তর বললে এর উত্তর হয়ে যেত কিন্তু এ। আমি যদি উত্তর বলতাম তাহলে উপরে চলে যেত। 87 আর পশ্চিম তো ঠিকই আছে, যদি পূর্ব হইতো তাহলে এখানে আসতো। ঠিক আছে, আসলে পশ্চিম, এটা তো পূর্ব না। তো বাংলাদেশের অবস্থান আপনি দেখছেন, এবং এটা ভৌগোলিক অবস্থান যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের আলোকে ঝুঁকি দেখান, এই অবস্থানটা অবশ্যই এটা আঁকতে হবে। এটা আঁকতে সর্বোচ্চ হলে 1 মিনিট সময় লাগবে। আপনি জাস্ট এখানে মান একবার ধরে ধরে করতে হবে না। এই দেখেন, প্রথম গ্লোব আঁকবেন, পারলে দিক টিক লিখবেন, না লিখলেও চলবে, খালি দেখালেও হবে। নিচে 20 ডিগ্রি আর উপরে 26 ডিগ্রি, বামে 88 ডিগ্রি, ডানে 92 ডিগ্রি। কারণ 0 থেকে আগে আগে সংখ্যাটা হবে, পরে দূরত্ব যত বাড়বে তত পরের সংখ্যা হবে। এখানে 20 জায়গায় যেন 26 না হয়, এখানে 92 জায়গায় যেন 88 না হয়। এই তারপর এখানে দেখাই দেবেন দিস ইজ বাংলাদেশ। ওকে, 1 মিনিটে আগা যাবে ইনশাআল্লাহ। এখন বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক অবস্থান আপনি দেখালেন, দেখানোর পরে আপনি লিখলেন যে বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের উত্তরে, উত্তরে হলো ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ, পশ্চিমবঙ্গের কিছু অংশ, মেঘালয় এবং আসামের কিছু অংশ, আসামের কিছু অংশ উত্তরে দেখালেন। বাংলাদেশের পূর্বে, বাংলাদেশের পূর্বে ভারতের আসামের কিছু অংশ, আসামের কিছু অংশ, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমারের রাখাইন রাজ্য। মিয়ানমারের 2টা রাজ্য, মিয়ানমারের চীন রাজ্য, চীনটা রসিকারের হবে, চীন রাজ্য ও রাখাইন রাজ্য, ও রাখাইন রাজ্য। তাহলে পূর্ব দিকে হলো ভারতের আসামের কিছু অংশ, ত্রিপুরা এবং মিজোরাম, এবং
মিয়ানমারের চীন রাজ্য ও রাখাইন রাজ্য। দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর, আর পশ্চিমে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এটা দেখালেন, এটা লিখলেন না, বিবরণটা দিলেন, এখন জাস্ট ম্যাপে দেখাই দেবেন। এখন আমাদের মূল কাজটা হলো ম্যাপ। বাংলাদেশের উত্তরে ভারতের বাংলাদেশটা ওই ম্যাপটা অল্প একটু দেখাই দিলেই হবে যে এখানে বাংলাদেশ। একজন প্রশ্ন করছেন যে এইটার ঘরের মধ্যে কি দেখাবেন, ঘরের মধ্যে বাংলাদেশের ম্যাপটা আঁকলেই হবে। ম্যাপটা কি মানে একটু চিহ্ন করে দিলেই হবে যে বাংলাদেশ, অথবা কালো করে দিলেও তারপর অ্যারো দিয়ে দাগ দিয়ে লিখবেন যে বাংলাদেশের অবস্থান। এটা প্রিলির পড়া, আর এই অধ্যায়ে প্রিলির পড়া খুব কাজে লাগবে। আর আপনারা একটা কথা মনে রাখবেন যে প্রিলি যত ভালো প্রস্তুতি থাকবে তার রিটেন তত ভালো হবে ইনশাল্লাহ। কারণ প্রিলির ইনফরমেশনগুলো এখানে হিউজ কাজে লাগে, হিউজ, এবং তথ্যগুলো আপনার কলম থাকবে না, কি দুমায় লিখতে পারবে। এখন বাংলাদেশের ম্যাপ, বাংলাদেশের ম্যাপটা যখন আঁকবেন তখন এই অবস্থাটা নেবেন। নাকি আজকে ম্যাপটাই ভালো করে দেখেন। প্রথমত হলো এখানে একটা দাগ দিলেন, এদিকে একটা দাগ দিবেন, আর এখান থেকে আপনি জানেন যে 88 ডিগ্রি থেকে শুরু, তাহলে আপনার এটা হলো 88 ডিগ্রি, এটা হলো, ও না দুঃখিত, 88 ডিগ্রি এখানে, এটা 88 ডিগ্রি, এইটা 89 ডিগ্রি, 89 ডিগ্রি, এরপরে 90 ডিগ্রি, এরপরে 91 ডিগ্রি, এরপরে 92 ডিগ্রি, এরপর ধরেন এটা দাগ দিলেন, এটা 93 ডিগ্রি। 93 ডিগ্রি পর্যন্ত আপনার যেতে হবে না, কারণ 92 ডিগ্রি সামথিং। এরপরে আপনি জানেন যে এটা 26 ডিগ্রি, বাইরে রাখাটা বেশি ভালো, 26 ডিগ্রি। ঠিক এই বরাবর এটাও 26 ডিগ্রি। এরপরে হলো 25 ডিগ্রি, 25 ডিগ্রি, 24 ডিগ্রি, 24 ডিগ্রি, 23 ডিগ্রি, 23 ডিগ্রি, 22 ডিগ্রি, 22 ডিগ্রি, 21 ডিগ্রি, 21 ডিগ্রি, এরপর হলো 20 ডিগ্রি, 26, হ্যাঁ 26-এর পর তো কিছু একটা আছে না, 26 ডিগ্রি সামথিং, এটা সামথিংটা এখানে 26, 25, 24, 23, 22, 21, 20, 20 দেখা যায় না মনে হয়, কারণ আমি এটা ঠিক করতেছি। 20 ডিগ্রি না, ওকে ওকে পারফেক্ট, দিস ইজ পারফেক্ট। 20 ডিগ্রি, 20 ডিগ্রির পর তো সামথিং না, 20 ডিগ্রি কত, 20 ডিগ্রি হলো 20 ডিগ্রি উপরে, তার মানে 20 ডিগ্রি পর্যন্ত যেতে হবে না, এই পর্যন্ত থাকলেই হয়ে যাবে। আপনার বাংলাদেশটা হবে এর মধ্যে। এখন কি কি হবে দেখেন, যে একটু দেখে দেখে আঁকি। একটু আগেও আমি প্র্যাকটিস করছি আমাদের ক্লাসে আসার আগে। এই জায়গা থেকে শুরু করেন, একবারে 88 এবং 89 ডিগ্রির মাঝখান থেকে শুরু করে জাস্ট এই অ্যারোটা এখান থেকে এ পর্যন্ত একেবারে 26 পর্যন্ত আসেন। 26 ডিগ্রি পর্যন্ত এসে আপনার এটা একেবারে মাঝখানে 89 বরাবর, মাঝখানে 26 এবং 25-এর মাঝে এবং 89 ডিগ্রি বরাবর, 89 ডিগ্রি বরাবর যদি আপনি আনেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এই 89 ডিগ্রি ধরলেন এটা, তার মানে এই যে, এরপরে আপনি এখান থেকে জাস্ট একটুখানি সোজা নেমে বাম দিকে জাস্ট সোজা কিছুক্ষণ সোজা আসবেন, কিছুক্ষণ সোজা এসে এই যে এই মাথাটা বরাবর এই পর্যন্ত এসে
জাস্ট 25 পর্যন্ত আসবেন। 25 পর্যন্ত এসে এখানে একটু ফাঁকা হয়ে একেবারেই দাগ বরাবর মিশে যাবে, ওই যে 88 ডিগ্রি সামথিং একেবারে ওই পর্যন্ত আসবে। এরপরে হলো আপনার 24 বরাবর এবং 89 বরাবর, 24 এবং 89 বরাবর একটু আগে, অর্থাৎ এই বরাবর দেখবেন এটা, তার মানে এই পর্যন্ত এখানে পয়েন্ট আউট করে জাস্ট এই যে, এরপর জাস্ট একটু আগান একেবারে 23 পর্যন্ত আগালেন, 23 থেকে একটু ভিতরে, এখন ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে 22 পর্যন্ত আসবে। 22 যে আসবে এটা কিন্তু একেবারে 89 বরাবর, ওই যে 89 বরাবর আসবে 22। তারপর এটা 21-এর একটু উপরে যাবে, 21-এর উপরে গিয়ে তারপরে এটা এখানে কিছু অ্যারো হবে, তারপরে এখানে এটা বাম পাশের এটা আঁকা শেষ। অর্থাৎ মাঝখানে ধরবো, দুইটার মধ্যে মাঝখান বরাবর আনবো, এই দুইটার মধ্যে গ্যাপের একেবারে মাঝখানে, তারপর 26 আনবো, 26 থেকে আমি 25 এবং 26-এর মাঝে 89 বরাবর একটা পয়েন্ট আউট করে এখানে দাগ দিয়ে এখান থেকে সোজা এসে 25 পর্যন্ত আসবো, 25 থেকে একটু ভিতর ঢুকবে একবারে 24-এর মাঝে, 24 এবং 25-এর মাঝে আসবো, 89 থেকে একটু আগে গিয়ে থামবো, তারপরে এখান থেকে 23, তারপরে ভিতরে ঢুকে 22-এর 89 বরাবর এসে এখানে কিছু অ্যারো দিলাম। আমার সাথে আঁকতে হবে একটু কষ্ট করে। বিষয়টা হলো যে আপনি আন্দাজে তো আমরা সবাই আঁকতে পারি, বাংলাদেশে ফ্রেম দিতে পারি, কিন্তু ওখানে আপনি ডিগ্রি ধরে আঁকলে বেশি ভালো হবে, প্র্যাকটিসের জন্য ডিগ্রি ধরে পড়লে ভালো হবে। পরীক্ষার সময় আপনি ডিগ্রি দেন বা না দেন ব্যাপার না, ডিগ্রি দিতে পারলে আপনি আঁকার পরে ডিগ্রি দিলেন তাতে সমস্যা নেই, অথবা খালি এখানে 88 ওখানে 92 আর এখানে 20 লেখা দিলেন, তাতেও হবে যদি আপনি শর্টকাট টাইম পান না। এইটা আমি দেখছি যে আঁকতে আমার 3 মিনিট সময় লাগছে, দেখে দেখে আঁকতে, দেখে দেখে এরকম আঁকতে 3 মিনিট সময় লাগছে। এবং এটা প্র্যাকটিস করলে যদি কেউ 10 বার প্র্যাকটিস করে এবং তার এটা 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যে হয়ে যাবে, 2 থেকে 2.5 মিনিট, 2 মিনিটের মধ্যে তার কমপ্লিট হবে ইনশাল্লাহ। এখন দেখেন এখানে কি আপনি এই 26 এবং এটার মাঝে এই পর্যন্ত আসবেন, মানে পুরোপুরি 26 বরাবর না, তারপরে আপনি অ্যারোটা উঠান 89-এর মাথায় এখানে একটু উপরে উঠবে, একটু উপরে উঠবে একটু, তারপরে নিচে নেমে 90-এর আগে আর একটা, এবং সেটা হলো এই দাগটা আসবে এই 26-এর আগ পর্যন্ত এসে এটা কিন্তু এই জায়গাটা 90-এর আগে উপরে উঠবে। তারপর এখানে কিন্তু ওই যে যে নদীটা ব্রহ্মপুত্র নদী, এই নদীটার এই জায়গাটা অর্থাৎ 90 ডিগ্রি, এখানে 26 ডিগ্রি, অর্থাৎ একেবারে 25-এর আগ পর্যন্ত এই দাগটা নামবে, এই যে 25-এর ঠিক আগ পর্যন্ত নামলো। নামার পরে এটা এই 25-এর আগে, একেবারে 25-এর আগে অর্থাৎ 93 তো ওখানে এই পর্যন্ত, এখানে গিয়ে থেমে যাবে। এটা সোজা হোক বা বাঁকা হোক, একটু বাঁকা হোক সমস্যা নেই। এইখানে একটা বিষয় আছে যে একেবারে 24-এর 23-এর মাঝামাঝি, অর্থাৎ এই যে 23 এবং 24-এর মাঝামাঝি এই 91 ডিগ্রি বরাবর এখানে একটা জাস্ট পয়েন্ট রাখবেন, অর্থাৎ 23 এবং 24-এর মাঝে কিন্তু 91 ডিগ্রি বরাবর, এখানে 92-এর উপরে একটু যাবে, কিন্তু এই দাগটা আপনার একেবারে এখানে এসে মিশবে। এখানে মেশার পরে আপনি এটা আরো ভিতরে যাবে, ভিতরে গিয়ে এই যে এই দাগটা 23-এর নিচে যাবে, এটা 23-এর নিচে, এখানে মাঝখান বরাবর এসে এখান থেকে আবার আস্তে আস্তে এদিকে ঢুকবে, তবে 23-এর ঠিক নিচে, এবং এই দাগটা 23 বরাবর। এরপরে এইটা 23 এবং 24-এর মাঝে কিন্তু 92 ডিগ্রির
ওই যে সিলেটের অঞ্চলটা এইটার এই বরাবর আপনার এখানে দাগটা উঠবে। 23 এবং 24-এর মাঝে কিন্তু এই সিলেটের যে দাগটা মানে এই মাথাটার সরাসরি সমান। এরপরে আপনার একেবারে সহজ, একেবারে 21 পর্যন্ত চলে যাবেন। 21 পর্যন্ত, 22 এটা 21 পর্যন্ত চলে যাবেন। 21 পর্যন্ত যাওয়ার পরে এখানে ঠিক 92তে আসেন, 92 বরাবর নিচে। এরপরে এই যে তারপরে হলো 22 বরাবর। দিস ইজ বাংলাদেশ। এটা 23 এবং 22, হ্যাঁ ঠিক আছে। এরপরে এখানে আপনি দেখান এই মহেশখালী, সন্দ্বীপ, এই মহেশখালী থেকে না, সরি, এখানে ধরুন মনপুরা, সন্দ্বীপ, ভাসানচর, হ্যাঁ, এটা বাংলাদেশ। তো এই দেখা একটু বেশি সোজা হয়ে গেছে, এই যে একটু ঢেউড়েও দিয়ে দেবেন, সমস্যা নেই। সো দিস ইজ বাংলাদেশ। আমার মনে হয় এটা আঁকতে আমার সময় বেশি লাগে নাই, শুধু কয়েকটা বার যদি আঁকেন তাইলেই হবে। আমার এই দাগটা খুব বেশি সোজা হয়ে গেছে, এই দাগটা সোজা হবে না, মানে এরকমের করে আনবেন। এটা 92 বরাবর আসবে, হ্যাঁ 92 বরাবর। আপনারা যে কাজটা করবেন, ভূগোল দ্বিতীয় পত্র বই, যে বইটা বলছিলাম, ভূগোল দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে এটা আঁকে নেবেন। দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, এখান থেকে দেখে দেখে আঁকবেন, পেন্সিল দিয়ে আঁকবেন। এবং আগামীকালকে সবাই এই ম্যাপটা এঁকে গ্রুপে পোস্ট করবেন, মানে আজকেই, মানে আগামীকালকে, আগামী পরশুদিন যে ক্লাস হবে সেই ক্লাসের আগে পোস্ট করবেন। ক্লিয়ার? পঁচিশ, হ্যাঁ। এখানে আমার ডিগ্রিগুলো একটু ছোট হয়ে গেছে, একই মাপ নিলে ভালো হতো। কষ্ট, এটা কিন্তু খুব কঠিন না, আর এটা তো আঁকতে হবে ভাই, রিটেন পরীক্ষায় বাংলাদেশের ম্যাপ আঁকতে হবে ভাই। আপনার 2-1টা খাতা দেখেই তারা বুঝে নেবে যে আপনি আসলে ক্যাডার হইতে চান বা ক্যাডার হইতে বাধ্য, কারণ আপনার লেখা সেই সৌন্দর্যটা আছে। এখানে এইটা একটু ভিতরে আসবে আমাদের, এই জায়গাটা বাংলাদেশের জন্য বিগ থ্রেট। এটা বাংলাদেশের জন্য 2টা বিগ থ্রেট, এটা হলো এই জায়গাটা আর একটা হলো এই জায়গাটা। এটা কেটে আলাদা করে ফেলতে পারে, অথবা এটা কেটে আলাদা করে ফেলতে পারে। ফ্রি হ্যান্ড এঁকে ডিগ্রি বসাই দিলে হবে, তবে আঁকতে পারলে বেশি ভালো হবে। আর এটা প্র্যাকটিস করলে, আমার তো এটা খুব খারাপ হয়েছে, 41 মতো আঁকছিলাম, ওটা খুব সুন্দর হয়েছিল, আজকে খুব খারাপ হয়ে গেছে। আজকে জায়গা ছোট নিছি, বোর্ডটা আরো ছোট করে ফেলছে, একটু বড় করলে ভালো লাগতো। আজকে বেশি সুন্দর হয় নাই, কিন্তু ওই দিন খুব ভালো হয়েছিল আর কি। 41 মধ্যে ট্যাক্সিটা খুব ভালো হয়েছিল। এখানে দ্বীপ টিপ দেখাবেন, এটা তো আঁকা সবচেয়ে সহজ হলো এটা আঁকা, এই পাশের টাকা। এখন একটা বিষয় দেখেন, যা আমরা দেখছি, এখন আমাদের পড়ার বিষয় যেটা, সেটা হলো বদ্বীপ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ও আল্লাহ, এখানে তো বাঁকা হয়েছে না, এই দাগটা বাঁকা হয়ে গেছে, এই জন্যই চাপানো লাগে না। যাও, এটা হয়েছে মানে আপনি বুঝতে পারছেন। আরেকবার ভিডিও দেখে এবং ভূগোল দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে আপনারা ম্যাপটা আঁকবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। এখন বিষয় হয়েছে যে, মানে বাংলাদেশ বদ্বীপ, মানে বদ্বীপ বেসিক্যালি হলো বাংলাদেশ ডেল্টা আকৃতির। ডেল্টা মানে ইংলিশ ডেল্টাটা হলো এরকমের, মানে বাংলা বয়ের মতো। সো গ্রিক যে ডেল্টা, এই ডেল্টা বাংলা বয়ের মতো, ব আকৃতির, এই জন্য বদ্বীপ। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ আসলে বদ্বীপ 3টি নদীর কারণে। 3টি নদীর কারণে বাংলাদেশ বদ্বীপ। এটা হলো যে এদিক থেকে আসছে ব্রহ্মপুত্র, এদিক থেকে ঢুকছে হলো
পদ্মা, আর এদিক থেকে আসছে হলো মেঘনা। এবং যেটা হয়েছে যে এই পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা মিলে এখানে একটা সৃষ্টি করেছে। এখানে এই ব্রহ্মপুত্র এখান থেকে দুইটা ভাগ হয়ে যায়, একটা যায় পুরাতন ব্রহ্মপুত্র হয়ে, আর একটা আসে হলো যমুনা হয়ে। যমুনাটা এখানে আসে, এটা ব্রহ্মপুত্র, এখানে পুরাতন ব্রহ্মপুত্র, আর এদিক থেকে আসে হলো মেঘনা, ওই যে সুরমা কুশিয়ারার স্রোতটা এখানে মিলে এখান থেকে আবার মানে পুরাতন ব্রহ্মপুত্র, আর এখানে কালনী, একটা নদী আছে কালনী, যেটা সুরমা কুশিয়ারা মিলে হয়েছে। আপনারা পিলিতে পড়ছেন, এটা সুরমা, এটা কুশিয়ারা। আর এদিক থেকে আসছে হলো একটা নদী, সেটা হলো বরাক। তাহলে বরাক নদী বাংলাদেশে এসে দুই ভাগ হয়ে গেছে, একটা সুরমা হয়েছে, একটা কুশিয়ারা হয়েছে। এরা আবার মিলে কালনী তৈরি করছে, এই কালনী আর পুরাতন ব্রহ্মপুত্র এখানে মিলে তারা করছে মেঘনা। তো দেখেন এখান থেকে আবার যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র দুই ভাগ হয়ে গেছে, একটা পুরাতন ব্রহ্মপুত্র দুই ভাগ হয়ে গেছে, একটা পুরাতন ব্রহ্মপুত্র, একটা যমুনা, আর এখান তো পদ্মা। এই পদ্মার যমুনা মিলিত হয়ে পদ্মা নামে তারা দক্ষিণে চলে গেছে। আপনি যদি স্ট্রাকচার দেখেন, এইখানে একটা সৃষ্টি হয়, এখানে একটা হয়, এখানে একটা এখানে একটা এখানে একটা এবং এই কারণে বাংলাদেশটাকে বলা হয় বদ্বীপ। অর্থাৎ তিনটি নদী বদ্বীপ সৃষ্টি করেছে, একটা হলো ব্রহ্মপুত্র, আর একটা হলো মেঘনা, আর একটা হলো পদ্মা। এই তিনটি নদী বাংলাদেশ বদ্বীপ সৃষ্টি করেছে। বাংলাদেশ বদ্বীপ সৃষ্টি করে তিনটি নদী। আর এই বদ্বীপ বাংলাদেশের ভূমিতে পাঁচ ধরনের বদ্বীপ আছে। অর্থাৎ বাংলাদেশে 5টি বদ্বীপ দেখা যায়, 5 ধরনের বদ্বীপ দেখা যায়, এবং 5টি অঞ্চল, মানে বৃহত্তম এই বাংলাদেশটা পুরোটাই বদ্বীপ। বাংলাদেশ বদ্বীপ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। কিন্তু কথা হলো যে এই বদ্বীপের মধ্যে আবার 5 ধরনের বদ্বীপ আছে, বা 5টি অঞ্চল আছে। আপনি দেখেন 5টি বদ্বীপ কি কি, আমি নিচ থেকেই যাই। এই অঞ্চলটা যখন ভাটা হয়, সর্বশেষ ভাটা অঞ্চল, এই সর্বশেষ ভাটা অঞ্চলে এখানে একটা বদ্বীপ সৃষ্টি হয়। সর্বশেষ ভাটা অঞ্চলে পলি জমা হয়ে একটা বদ্বীপ সৃষ্টি করে, এইটাকে বলা হয় উপজলীয় বদ্বীপ। তাহলে উপজলীয় বদ্বীপ হলো কোনটা? উপজলীয় বদ্বীপ হলো ভাটা অঞ্চল, অর্থাৎ সমুদ্র থেকে, উপকূল থেকে সমুদ্রের সর্বশেষ ভাটা, যেটাকে বলা হয় তটরেখা। এই তটরেখা এবং উপকূল এবং তটরেখার মাঝে যেই অংশটা ভাটার সময় জেগে ওঠে, এইটাকে বলা হয় উপজলীয় বদ্বীপ। আর পদ্মার ওপার এবং বরিশাল এবং হলো ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে, এই জেলাগুলো গোপালগঞ্জ ছাড়া, এটা তো পদ্মা, অর্থাৎ পদ্মা এবং যমুনা মিলে পদ্মা। এই জায়গাটা যে বদ্বীপ, বরিশাল বিভাগ এবং হলো ঢাকা বিভাগের যে জেলাগুলো, এইটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ। আচ্ছা, ওইখানে লিখি, এইটা হলো 4 নম্বর, তার মানে এটা হলো সক্রিয় বদ্বীপ। আর এই সক্রিয় বদ্বীপ অঞ্চলটা হলো পদ্মার ওপারে, অর্থাৎ এখানে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের কিছু অংশ, বরিশাল, তারপর হলো বরগুনা, পটুয়াখালী। এই অঞ্চলটা হলো সক্রিয় বদ্বীপ অঞ্চল। অর্থাৎ বরিশাল, বরগুনা, পটুয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং পিরোজপুরের কিছু অংশ, এটা হলো পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, এটা বরগুনা, এটা পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর। এই অঞ্চলটা হলো সক্রিয় বদ্বীপ, অর্থাৎ এখানে প্রতিনিয়ত বদ্বীপ তৈরি হচ্ছে। অর্থাৎ এই অঞ্চলে প্রতিনিয়ত বদ্বীপ তৈরি হচ্ছে। এরপরে দেখেন এই জায়গাটা, অর্থাৎ এই ফরিদপুরের উপরে, এখানে এই মানে ফারাক্কা বাঁধের ফলে এখানে যে স্রোতগুলো আসছে, সেই স্রোতগুলো কিন্তু মরে গেছে। অর্থাৎ এই জায়গাটা একটা মানে মৃত প্রায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। এইখানটা হলো 3 নম্বর, মৃত প্রায় বদ্বীপটা কি? মৃতপ্রায় বদ্বীপ হলো এই অঞ্চলটা হলো প্রচুর বাওর, অর্থাৎ বাওর। আমি আপনাদেরকে প্রিলি ক্লাসে অনেকে বলছি
যে বাওর হলো পুরাতন নদীর গতিপথ, যেখানে মানে স্রোত থাকে না, নদী থাকে, 8 থেকে 10 ফুট গভীর হয়, সেখানে শৈবাল জন্মে, মাছ চাষ মানে মাছ ধরা হয়, মাছের একটা ওখান থেকে কখনো কখনো মাটি কাটা হয়, কখনো কখনো ফসল উৎপাদন করা হয়। অর্থাৎ পুরাতন নদীর গতিপথটাই হলো বাওর। এবং সেই বাওর দেখা গেছে এই অঞ্চলটায়, বিশেষ করে এই বাওর অঞ্চল হলো আপনার যশোর এবং নড়াইলের উপরে, অর্থাৎ এখানে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, তারপর হলো আপনার ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এইগুলো হলো বাওর অঞ্চল, অর্থাৎ পুরাতন নদীর গতিপথ। এবং এখানে এই মৃতপ্রায় বদ্বীপ, যে এখানে আর বদ্বীপ হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই, এটা হলো পুরো মৃতপ্রায় বদ্বীপ। আপনি জানেন এই জায়গাটা আছে সুন্দরবন, আমি যে দাগটা দিলাম এটা সুন্দরবন, এটা হলো সুন্দরবন। এই সুন্দরবনকে বলা হয় স্রোতস সমভূমি। সুন্দরবন 2 নম্বর, এটা হলো স্রোতস বনভূমি, স্রোতস বদ্বীপ, স্রোতস বদ্বীপ অথবা জোয়ার ভাটা জনিত বদ্বীপ, জোয়ার ভাটা জনিত বদ্বীপ। জোয়ার ভাটা জনিত বদ্বীপ বা স্রোতস বদ্বীপ, এটা হলো সুন্দরবন। সুন্দরবন হলো স্রোতস বা বদ্বীপ বা জোয়ার ভাটা জনিত বদ্বীপ। বাকি থাকে এই অংশটা, এখানে আছে যশোর, এখানে আছে আপনার নড়াইল, এখানে আছে বাগেরহাট, এখানে আছে সাতক্ষীরা, এখানে আছে খুলনা, এখানে আছে বাগেরহাট। এই অঞ্চলে এইটা হলো 1 নম্বর দিয়ে লিখি পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ, তাহলে পরিণত বদ্বীপ হলো ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, তারপরে হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। এই অঞ্চলের কিছু অংশ নিয়ে হলো পরিণত বদ্বীপ। এবং এখানে বদ্বীপটা যে তৈরি হয়েছে, এখানে এটা ধ্বংস বা বৃদ্ধির কোনো সম্ভাবনা নাই, ধ্বংসের আশঙ্কা নাই, আর বৃদ্ধির কোনো সম্ভাবনা নাই। তাহলে এই 5 ধরনের বদ্বীপ দেখা যায়। 36তম BCS এ আপনাদের কিন্তু নিষ্ক্রিয় বদ্বীপ আসছে। নিষ্ক্রিয় বদ্বীপটাই হলো মৃতপ্রায় বদ্বীপ। এই মৃতপ্রায় বদ্বীপ বা নিষ্ক্রিয় বদ্বীপ হলো এইটা। নিষ্ক্রিয় অথবা মৃতপ্রায় বদ্বীপ সেটা হলো ডান পাশে। মানে মৃতপ্রায় বদ্বীপ বা নিষ্ক্রিয় বদ্বীপ কিন্তু একই জিনিস। আমি আরেকটুখানি বলি, বাংলাদেশ বদ্বীপ হলো ইংরেজি গ্রিক বর্ণ ডেল্টা বা বাংলা ব বর্ণের মতো বাংলাদেশ বদ্বীপ সৃষ্টি করেছিল ব্রহ্মপুত্র, মেঘনা এবং পদ্মা। এই ব্রহ্মপুত্রেরই প্রধান স্রোতধারা কিন্তু যমুনা, এজন্য পদ্মা, মেঘনা, যমুনাও বললে ভুল হবে না। এটা হলো বাংলাদেশ বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, 1,47,570 বর্গ কিলোমিটার। এই বদ্বীপের কারণেই বাংলাদেশে কিছু বদ্বীপের কিছু ভৌগোলিক গুরুত্ব আছে, আমি একটু পরে গুরুত্বগুলো লিখব। এই বদ্বীপের অর্থাৎ পাহাড়ি ঢল থেকে আসা নদীগুলোর পলি জমাট হয়ে বাংলাদেশ বদ্বীপ সৃষ্টি করেছে। আর আমরা জানি এই বদ্বীপ 1000 বছর পলি সঞ্চরণের ফলে গঠিত হয়েছে। 1000 বছর পলি সঞ্চরণের ফলে গঠিত হয়েছে। এই বদ্বীপ 5 ধরনের। আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখেছি উপজলীয় বদ্বীপ। উপজলীয় বদ্বীপটা হলো যেটা হলো তটরেখা এবং উপকূলের মাঝে ভাটার সময় যে ভূমিটা জেগে ওঠে তাকে বলা হয় উপজলীয় বদ্বীপ। এরপরে দেখেছি আমরা সক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপটা হলো পদ্মা নদীর ওপারে, অর্থাৎ গঙ্গার পশ্চিম এবং উত্তর দক্ষিণ অঞ্চল এবং মেঘনার বামে। এই জায়গায় সক্রিয় বদ্বীপ, যে বদ্বীপটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং এই বদ্বীপে অন্তর্ভুক্ত হলো বর্তমান ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুরের কিছু অংশ এবং গোপালগঞ্জের কিছু অংশ। এরা হলো সক্রিয় বদ্বীপের অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখেছি যে একেবারে উপরে পদ্মার নিচে, অর্থাৎ গঙ্গা নদী প্রবেশের নিচ থেকে, অর্থাৎ মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ, এই অঞ্চলটা হলো
এই অঞ্চলটা হলো বাওর অঞ্চল, অর্থাৎ এখানে পুরাতন নদীর স্রোতধারা আছে, অর্থাৎ এখানে নদীর গভীরতা কম, শৈবাল জন্মে এবং স্রোত এখানে মরে গেছে। ফারাক্কাবাদের কারণে এই বাওরের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই কয়েকটি জেলায় বাওর দেখা যায়। এছাড়াও গোপালগঞ্জ এবং ফরিদপুর অঞ্চলেও বাওর দেখা যায়। যশোরেও নড়াইলেও কিছু বাওর দেখা যায়। অর্থাৎ বাওর বেশি হলো ওই মৃতপ্রায় বদ্বীপ যেখানে গড়ে উঠছে সেখানে, অর্থাৎ মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই অঞ্চলে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়। এই অঞ্চলটাকেই বলা হয় নিষ্ক্রিয় বদ্বীপ। আর এর নিচে এবং সুন্দরবনের উপরে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় পরিণত বদ্বীপ, যে বদ্বীপের ধ্বংস হওয়ার আশঙ্কা নাই এবং বৃদ্ধিরও কোনো সম্ভাবনা নাই, এটা হলো পরিণত বদ্বীপ। আর সুন্দরবন এটা হলো বাংলাদেশের স্রোতস বদ্বীপ অথবা জোয়ার ভাটা জনিত বদ্বীপ। এই 5 ধরনের বদ্বীপ বাংলাদেশে দেখা যায়। আর এই ডেল্টা প্ল্যান নতুন একটা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা, ডেল্টা প্ল্যান। এই ডেল্টা প্ল্যানটা কিন্তু বেসিক্যালি জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য করা হয়েছে। এটা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা যায়। আবার হলো এটা আপনার পঞ্চম অধ্যায় জলবায়ু যেটা পরিবেশগত দুর্যোগ যেটা আছে সেখানেও আলোচনা করা যায়। আমরা এই অধ্যায়টা মানে বদ্বীপ ডেল্টা প্ল্যানটা আমরা সেখানে আলোচনায় রাখবো। এই হলো বদ্বীপ। আমাদের এটা যদি শর্ট প্রশ্ন আসে তাও পারবো, এবং ব্রড প্রশ্ন আসলে তাও আমরা পারবো। এখন বদ্বীপের গুরুত্বটা লিখে নেন। বাংলাদেশ বদ্বীপের গুরুত্ব। বাংলাদেশ বদ্বীপের গুরুত্ব। বদ্বীপের গুরুত্ব। নাম্বার 1, ভূমি উর্বর। আপনি অবশ্যই জানেন যে বদ্বীপ মানে হলো যেহেতু বদ্বীপ হলো পলি সঞ্চারণ করে, পলি সঞ্চারণের ফলে হয়। সো যখন পলি সঞ্চারণের ফলে হবে সেহেতু এটা উর্বর হবে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের 80% এলাকা বাংলাদেশের 80% এলাকা বাংলাদেশ বদ্বীপের অন্তর্ভুক্ত। তো বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম উর্বর ভূমির দেশ। তাহলে ভূমি উর্বর হবে, এটা গুরুত্ব, প্রথম গুরুত্ব। 2 নম্বর হলো নদীমাতৃক সুবিধা লাভ। কারণ এখানে বাংলাদেশে ছোট বড় 700 নদী। আর একটা হলো যে নদীর ফলেই বদ্বীপ সৃষ্টি। আমি কিন্তু ইনফরমেশন দেবো, আপনাকে কিন্তু নিজেকে লিখে নিতে হবে। অর্থাৎ ছোট বড় 700 নদী আছে এবং নদীর ফলেই বদ্বীপ সৃষ্টি হয়। যেহেতু বদ্বীপ আছে তার মানে একটা নদীমাতৃক সুবিধা লাভ করা যায়। নদীমাতৃক সুবিধা কি রকমের? নদীমাতৃক সুবিধা হলো বেশ কয়েকটা বিষয়। নদীমাতৃক সুবিধা হলো মৎস্য আহরণ করা যায়, তারপরে হলো সেচের ব্যবস্থা, তারপরে হলো আপনার জলাবদ্ধতা নিরসন হয়, তারপরে হলো আপনার যোগাযোগ সহজ হয়। কারণ আপনি জানেন যে বদ্বীপ মানি হলো নদীমাতৃক আছে বলে সে বদ্বীপ, তার মানে নদীমাতৃকতার কিছু সুবিধা এখান থেকে গ্রহণ করা যাবে। নদীমাতৃক সুবিধা লাভ। এরপরে হলো
আচ্ছা 2, তাহলে ভূমি উর্বর, কারণ বদ্বীপ হলো পলি সঞ্চরণের ফলে সৃষ্টি হয়। তাহলে বাংলাদেশ যেহেতু একটা বৃহত্তম বদ্বীপ, 80% এলাকা বদ্বীপের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের ভূমি উর্বর হবে। নাম্বার 3 হলো পর্যটন শিল্পের প্রসার। পর্যটন শিল্পের প্রসার, বদ্বীপের কারণে ভূমির বৈচিত্র্যতা থাকে, ভূমির বৈচিত্র্যতা দেখা যায়। নাম্বার 1, ভূমির বৈচিত্র্যতা দেখা যায়। তারপরে হলো এখানে পর্যটন এলাকা তৈরি হয়, যেমন জোয়ারভাটা জনিত বদ্বীপের কারণে সুন্দরবন ও সৈকতের সৃষ্টি। তারপর হলো উপকূলীয় বদ্বীপ বা উপজলীয় বদ্বীপে নতুন নতুন দ্বীপ ও চরের সৃষ্টি, নতুন নতুন দ্বীপ ও চরের সৃষ্টি। যেমন কয়েকটা লিখে দিবেন, যেমন চর তুফানিয়া পটুয়াখালী। কি লিখি আল্লাহ, আপনারা বুঝেন তো, বুঝতে পারেন তো? ভূমির বৈচিত্র্যতা দেখা যায়, সুন্দরবন ও সৈকতের সৃষ্টি হয়, উপকূলীয় বদ্বীপে নতুন নতুন দ্বীপ ও চরের সৃষ্টি হয়, যেমন চর তুফানিয়া পটুয়াখালী। তারপরে হলো যেমন চর তুফানিয়া পটুয়াখালী, তারপরে হলো বঙ্গবন্ধু আইল্যান্ড, যেটা হলো খুলনা। তারপর হলো ভাসানচর নোয়াখালী। তাহলে পর্যটন শিল্পের প্রসার। তারপর হলো সুনীল অর্থনীতির বিকাশ, অর্থাৎ ব্লু ইকোনমির বিকাশ, সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির বিকাশ, যেখানে সমুদ্রের সুবিধা লাভ করা যায়। কারণ সমুদ্র না থাকলে তো আর বাংলাদেশ বদ্বীপ হইতো না, তখন তো বাংলাদেশের ভিতর দিয়ে জল প্রবাহ হইতে তারা যত আপনি ভাটিতে যাবেন তত বেশি আপনি উপকার পাবেন, কারণ বাংলাদেশ তো ভাটির দেশ। ভাটি মানে কি? নদী তো এটা নদী, এখানে পতন, অর্থাৎ যত নিচে যাবেন তত ভাটি, আর এখান থেকে যত উপরে যাবেন তত উজান। উপরে গেলে আপনি উজানে যাচ্ছেন, নিচে গেলেও আপনি ভাটিতে যাচ্ছেন। তাহলে ভাটির যেহেতু বাংলাদেশ তো ভাটি, এরপরে সমুদ্র, তাহলে এই ভাটির দেশটাই কি, তারা সমুদ্রের সুবিধা লাভ করে থাকে। সমুদ্রের সুবিধা লাভ করা যায়, এটা ভাটির দেশ বলে। নাম্বার 5, মৎস্য আহরণ করা যায়। এবং বাংলাদেশ কিন্তু মিঠা পানির মাছ, অর্থাৎ নদীর পানিও কিন্তু মিঠা পানি, অর্থাৎ মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে কিন্তু তৃতীয় বৃহত্তম দেশ। মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ। তাহলে মৎস্য আহরণ, আমি পয়েন্টগুলো যেগুলো বলছি, 1 নম্বরে বলছি যে ভূমি উর্বর, কারণ বাংলাদেশ 80% অঞ্চলে বদ্বীপ অঞ্চলের অন্তর্ভুক্ত এবং বদ্বীপ পলি সঞ্চরণের ফলে হয়। দ্বিতীয়তে বলছি নদী মাতৃকতার সুবিধা লাভ, নদী মাতৃকতার ফলে মাছ আহরণ করা যায়, সেচের ব্যবস্থা করা যায়, জলাবদ্ধতা নিরসন হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় বা যোগাযোগ ব্যবস্থা সহজ হয়। এরপর আমি বলছি যে পর্যটন শিল্পের বিকাশ, এটা হলো ভূমির বৈচিত্র্যতা দেখা যায়। তারপর হলো সুন্দরবন ও সৈকতের সৃষ্টি হয়েছে, বাংলাদেশ উপকূলীয় বদ্বীপের ফলে উপকূলে নতুন নতুন দ্বীপ এবং চরের সৃষ্টি হচ্ছে। পটুয়াখালীতে চর তুফানিয়া, নোয়াখালীতে ভাসানচর, তারপরে হলো বঙ্গবন্ধু আইল্যান্ড খুলনায়। এরপর হচ্ছে ব্লু ইকোনমির বিকাশ, সমুদ্রের সুবিধা লাভ করা যায় এবং বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় সেই সমুদ্র উপকূলের ব্লু ইকোনমি আহরণের সহজ হবে। এরপরে আমি বলছি যে মৎস্য আহরণ বলছি যে মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এবং নদী মাতৃকতা এবং সমুদ্র দুইটার কারণে বাংলাদেশ খুব সহজে বেশি মাছ আহরণ করতে পারে।
এই হলো মানে বদ্বীপের ভূমিকা, গুরুত্ব। ওকে, একজন বলছেন যে পড়বো কোথা থেকে? বদ্বীপের গুরুত্ব আমি যা বলছি এটাই, এখান থেকে পড়লেই হবে। ক্লাস নোট পড়লেই দেখবেন এনাফ ইনশাল্লাহ। ক্লাস নোট পড়বেন, না লেখা মানে মাস্তানি করলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝছেন? মাস্তানি কোনটা জানেন? আপনি লিখবেন না, ক্লাসটা ভালো করে শুনবেন না, এরপর বলবেন যে ভাই নোট দেন, এটা ওটা দেখে আমি পরে পরীক্ষা দেবো। এত সোজা? আপনি পড়বেন না, আপনি ক্লাসও করবেন না, লিখবেনও না, তাহলে আপনি পরীক্ষার সময় গিয়ে আপনি বেশি নম্বর কেমন প্রত্যাশা করেন? সো আপনি যে এই ক্লাসটা লিখছে, যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে লিখছে, অথবা সে বলছে যে ভাইয়ের ক্লাসটা আজকে নতুন, আমি আরেকবার দেখে লিখবো, দেখবেন যে কত সহজ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল 300 নম্বর, কিন্তু রচনা এবং এসে তো কিন্তু বাংলাদেশ বিষয় লাগবে, বিভিন্ন জায়গায় বাংলাদেশ মানে এই সাধারণ জ্ঞানটা লাগবে। এবং নাইম ভাই আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি যদি ক্লাস করেন ইনশাল্লাহ খুব ভালো ফিডব্যাক পাবেন আল্লাহর রহমতে। বললাম ক্লাস করেন এবং নোট করেন, দেখবেন কত চাপমুক্ত থাকেন রিটেন নিয়ে। কারণ আপনি তখন আপনাকে আমি এনশিওর করতেছি ইনশাল্লাহ আপনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল নাইমের উপর ছেড়ে দেন, যে নাইম ভাই যা বলে আমি সেগুলো করি, যা ক্লাসে দেয় সেগুলো লিখি, এবং যেটা বসে যে এখান থেকে এটা পড়েন সেটা। যেমন নাইম ভাই বসে কি ভূগোল দ্বিতীয় পত্রের বই থেকে বাংলাদেশ ম্যাপটা আঁকতে, এর ভাইয়া বলছে লেখা রাখেন, ভাইয়া যেটা বলে সেটাও ডান পাশে লিখে রাখেন, ভাইয়া বলছে ম্যাপটা আঁকতে, আপনি লিখে রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল, আমার উপরে ছেড়ে দেন। এরপর হলো আপনি ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর পিলি রেজাল্ট নিয়ে অত বেশি প্যানিকড হয়েন না, ঠিক আছে? নাইম ভাই কিন্তু বলতে পারতো, নাইম ভাই যদি বলতো যে 105-এ ঠিক হবে, তাহলে কিন্তু নাইম ভাইয়ের ভর্তিও ভালো হইতো, কিন্তু বাস্তবতা নাইম ভাই কখনোই এড়াতে পারবে না, বুঝছেন? নাইম ভাই কেন তুই পারবে না, এবং নাইম ভাই বাস্তবতার বাইরে ইনশাল্লাহ চেষ্টা মানে কথা বলে না, যা হওয়ার হবে, কিন্তু বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে। সো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিটা ক্লাস ইনশাল্লাহ 1.5 থেকে 2 ঘন্টা হবে ইনশাল্লাহ, এবং আপনাদের ক্লাস আশা করি আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে বুক প্রকৃতি পড়বো, ভৌগোলিক শক্তি এবং দুর্বলতা পড়বো, আর শর্ট কোশ্চেন, শর্ট নোট দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। শিপমেন্ট ফেসিলিটি দিতে পারেন, হ্যাঁ। শুধু ক্লাস নোটটাই নোট করবেন, আলাদা করে নোট করার দরকার আছে? ক্লাস নোটটাই সুন্দর করে পড়েন, এরপর যদি পারেন একটু গুগল টুগল করে, যে ভাই একটা বলছে আমি একটু বাড়াই লিখি, পারলে বাড়াই নোট করি। কারণ আমি যেখানে আপনার গুরুত্ব দিচ্ছি এখানে 6টা, আপনি কিন্তু আরো কয়েকটা গুরুত্ব পেতে পারেন কোথাও, ঠিক আছে? তা আপনি যদি 9টা পড়ে যান, সেখান থেকে 6টা লিখতে পারবেন। 6টা পড়লে হয়তো 4টা মনে থাকবে, 2টা মনে থাকবে না। 9টা পড়ে রাখলে হয়তো 6টা মনে থাকবে, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ কথা সেটা হলো ভাই পত্রিকা, প্লিজ পত্রিকা পড়বেন। আর আমি গুরুত্বপূর্ণ আমার সব সম্পাদকীয়গুলো আমার কাছে সেভ করা আছে। গুরুত্বপূর্ণ যে সম্পাদকীয় আজকের যে কটা পত্রিকা আছে, প্রত্যেকটা সম্পাদক আমাকে শেয়ার করা আছে, কিন্তু মানে আমার কাছে করা আছে, সংরক্ষণ করা আছে। বাট আই ক্যান নট শেয়ার ইট, বিকজ আমি তো জানি না, রেস্ট্রিক্টেড আছে আমার আইডিটা, এই জন্য আপনার ভাবির আইটি চালাই, এবং তাও অনেক কষ্ট করে ওখান থেকে নিয়ে ওখানে চালাই, ঠিক আছে? তারপরে পোস্ট করি, এটা নিজের কাছেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আমার যে আইডিটা খুলি সেটাই আমার রেস্ট্রিক্টেড হয়ে যায়, কারণ আমার ডিভাইস একই, ডিভাইসটা চেঞ্জ করতে হবে আর কি, বারবার ফোন কেনাও তো সম্ভব না। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে আরো কথা হবে। নিউজ পেপার পড়বেন। নিউজ পেপারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা ডেটা খাতা বানাবেন। আগের ক্লাসে বলছি, অর্থ বাণিজ্য পাতাটা খুব ভালো করে পড়বেন। অর্থ বাণিজ্য পাতা, আজকের পত্রিকা কিন্তু খুব ভালো খবর আছে অর্থ বাণিজ্য পাতায়। আর একটা বিষয়, নোট করা, পত্রিকা পরে নোট করাটা কিন্তু জরুরি না। নোট করাটা জরুরি হলো কিছু কিছু উক্তি নোট করাটা জরুরি, কিছু কিছু উক্তি এবং তারিখ সহ, পত্রিকার পাতা নম্বর সহ এবং সোর্স সহ কিছু কিছু উক্তি নোট করাটা জরুরি। আর আরেকটা বিষয় হলো যে ডেটা যেখানে পাবেন, ডেটা সেটা জাস্ট কেটে খাতায় লাগাই দেবেন, ডেটার খাতায় ডেটা কেটে লাগাই দেবেন, এবং ওই ডেটাটা কাটছেন যে ওটার উপরে তারিখটা লিখে রাখবেন। আর সবচেয়ে গুরুত্ব দিয়ে পাবেন অর্থ বাণিজ্য পাতা, বিশ্ব পাতা, সম্পাদকীয়, 3টা আপনার জন্য বেশি জরুরি। আর দেখবেন 2 নম্বর পাতায় অথবা 3 নম্বর পাতায় কিছু স্ট্যাটিস্টিক্স থাকে, বিবিএস এর, পরিসংখ্যান ব্যুরোর কিছু স্ট্যাটিস্টিক্স থাকে, বা কোনো বুক রিভিউ থাকে, ওইটা একটু দেখে যাবেন, ওইটার উপর খেয়াল রাখবেন যে আজকে কোনো রিভিউ দিছে কিনা।
আর আমি আপনাদেরকে আমার রেস্ট্রিকশন উঠে গেলে আমি গ্রুপে গুরুত্বপূর্ণগুলো শেয়ার করব। আপনাদের আজকের কাজ হলো নেক্সট ক্লাসের কাজ হোমওয়ার্ক বদ্বীপের বিষয়টা নোট করা এবং হলো আপনার ম্যাপটা আঁকা, ঠিক আছে? এবং আপনারা যত দ্রুত পারেন এটা গ্রুপে শেয়ার করবেন। আমি যেটা ভালো হবে সবচেয়ে সেটা আমি শেয়ারটা গ্রুপে রাখবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। বাংলাদেশ ইন্ডিয়ান বইটা একটু দেরি হবে, যে আইকন প্লাসে ভর্তি ভর্তি করে নে, তারপরে কাজ করা আছে, রেজাল্টের পরপর দিতে পারবো আশা করি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আন্তর্দিকের বইটা আমি আন্তর্দিক ক্লাসে বলবো না, নেক্সট উইক।